তা মনীষ ভালোই জানে। সাতগড়ের ঢিবি খুঁড়বার জন্য সে প্রলুব্ধ হয়েছিল শাসনের কথায়। সে ৭-৫ ভাবেনি। এই বিচিত্র বিকিকিনির ব্যবসাতে নামবার আগে সে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। ভালো ছাত্র। তার ডিগ্রি তেমন কোনো কাজে লাগেনি। সাতঘাটের জল খেয়ে তবে এই অদ্ভুত বেআইনি ব্যবসায় এসে পড়ল। নিজের ইচ্ছে নয়, তবে তার নীতিবোধ তেমন প্রবল হতে পারেনি অবস্থার চাপে। এবং সে এও জানে যে এই পোড়া দেশে প্রত্নতত্ত্ব বা পুরা দ্রব্যের না আছে তেমন সমাদর, না তেমন সংরক্ষণ, বরং বেসরকারি সংগ্রাহকরা কিনে নিয়ে যত্নে রাখবে। এটা যুক্তির কথা নয় বটে, কিন্তু নীতিবোধ বিসর্জন দেওয়ার জন্য চোরেরও কিছু অজুহাত থাকে, যেমন থাকে খুনিরও। কিন্তু মনীষের ব্যবসা নিতান্তই গরিব ব্যবসা। তার সংগ্রহ এমন কিছু আহামরি নয়, খাটুনিও প্রচুর। প্রায় সময়ে বুনো মোষ তাড়ানোর মতো পণ্ডশ্রম হয়। লাভ থাকে সামান্যই, কিন্তু গায়ে গঞ্জে বিচিত্র জায়গায় ঘুরে ঘুরে তার অভিজ্ঞতা হয়েছে প্রচুর। দেশটা সম্পর্কে আবছা ধারণা কেটে গিয়ে একটা বাস্তব বোধ এসেছে। এতকাল সে কোনো ঝুঁকি নেয়নি। তার বাঁধা খদ্দের মাত্র কয়েকজন। কম বেশি লাভ রেখে সে তাদের জিনিস বেচে দেয়। বেশি লোভ করে না। এবার করল। সাতগড়ের ঢিবি খুঁড়তে টাকার দরকার ছিল। এই টাকাটা সংগ্রহ করতে হলো মায়ের গয়না বন্ধক রেখে, ধারও করতে হলো, লগ্নি করলো, আর হাতেও কিছু রাখলো। সব মিলিয়ে ১০০০-১০০০-এর মতো। লগ্নিটা ভুল হয়নি। মোটামুটি ৭-৮ ফুট নিচেই কিছু কিছু জিনিস পাওয়া যেতে লাগলো। আর সঙ্গে সঙ্গে ঘটতে শুরু করলো নানান ঘটনা। কি করে রটে গেল যে সাতগড়ের ঢিবিতে গুপ্তধন আছে বলে খোঁড়াখুঁড়ি চলছে। ফলে বেশ কয়েকজন লোক শাবল কোদাল নিয়ে এসে আশেপাশে খোঁড়াখুঁড়ি শুরু করলো। নিশীথ রাতে লণ্ঠন নিয়েও লোক আসতে লাগলো মাটি খুঁড়তে। গায়ের পলিটিক্সওয়ালা কয়েকজন মাতব্বর এসে এক সকালে গম্ভীর মুখে মনীষকে নানা প্রশ্ন করলো। কেন খুঁড়ছেন, কার পারমিশন নিয়েছেন, পঞ্চায়েতকে জানিয়েছেন কিনা। তারপর এলো উটকো কিছু হামলাবাজ। লাঠিসোঁটা নিয়েই এলো। স্পষ্টই বলল, এ জমি মোটেই দীনেশবাবুর নয়। তিনি কলকাতায় বসে পারমিশন দিলেই হয়ে গেল। প্রমাণ কোথায়? জমির আসল মালিক হলো শ্রীকান্ত মণ্ডল। একের পর এক ঝামেলায় নাজেহাল হতে লাগলো মনীষ। অথচ পিছাতেও পারে না। অতগুলো টাকা তাহলে জলে যাবে। তবে বুঝতে পারছিল ২-১ দিনের মধ্যেই তাকে পাত্তাড়ি গোটাতে হবে। নইলে যা কিছু পেয়েছে সেগুলোও চলে যাবে। সেই সঙ্গে প্রাণও যেতে পারে। লেবাররাও সুবিধের লোক নয়। নানা ছলছুতোয় মজুরি বাড়াতে চায়। চোখ না রাখলেই বসে বিড়ি টানে। কোদাল গাঁইতি সাবধানে চালায় না বলে কিছু জিনিসের ক্ষতিও হয়েছে। যে রাতে সে মোটামুটি ঠিক করে ফেলল যে পরদিন কলকাতা যাবে, সেই রাতেই তার তাঁবুতে চোর এলো। দুশ্চিন্তা এবং উদ্বেগে মনীষের ঘুম তেমন ভালো হয় না। এই শীতে তাঁবুর মধ্যে থাকার অভ্যাস নেই বলেও অস্বস্তি আছে। ফলে সামান্য শব্দে চটকা ভাঙল। সে উঠে টর্চ জ্বালতেই দেখতে পেল একটা লোক তার সদ্য লব্ধ জিনিসগুলি পোটলা বাঁধছে। কে কে তুমি? লোকটা চোর বটে, কিন্তু ছিঁচকে নয়। পালালো না। একটা ছোরা পট করে হাতে বাগিয়ে ধরে বলল, চেঁচাবেন না, ঢুকিয়ে দেব। মনীষের তখন হার মানবার অবস্থা নয়। ওই জিনিসগুলো চলে গেলে তার সর্বস্ব যাবে। সে মরিয়া হয়ে গিয়ে ছোড়ার মুখেই লোকটাকে জাপটে ধরে চেঁচাতে লাগলো। কিন্তু লেবাররা কেউ এলো না। চোরটা পাকালো মাছের মতো পিছলে গিয়ে ছোরাটা চালালো মনীষের ডান হাতে। দরদর করে রক্ত পড়ছে। হাতের টর্চ ছিটকে গেছে আগেই। অন্ধকারে মনীষ শুধু ছায়া লক্ষ্য করে আবার ঝাঁপিয়ে পড়ল। আর সেই সময় ঠং করে তার মাথায় একটা শক্ত জিনিস সপাটে এসে পড়ল। জ্ঞান যে সম্পূর্ণ লুপ্ত হয়েছিল মনীষের তা নয়। কেমন যেন আবছা আবছা একটু চেতনাও ছিল। তার মধ্যেই সে টের পেল তার সর্বস্ব লুট হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই। সে এই অবস্থাতেই নিজেকে টেনে তুলল। চোরকে লক্ষ্য করে নিজেকে একরকম নিক্ষেপ করল সে। কিন্তু এবার তার মাথায় পরপর আরো দুটো ঘা পড়ল। চোখ অন্ধকার হয়ে গেল। চেতনা নিভে গেল। যখন চেতনা ফিরল তখন ভোর হয়েছে। লেবারদের একজন ডাক্তার ডেকে এনেছে। হাঁটু গেড়ে সেই ডাক্তার তার মাথায় ব্যান্ডেজ বাঁধছিল। মনীষকে ডাক্তার বললেন, স্টিচ করা দরকার।
মাথায় 3 জায়গায় চামড়া হাঁ হয়ে গেছে। অনেক রক্ত গেছে। হাতের ক্ষতটাও ভালো নয়। কলকাতায় যেতে পারবেন? মনীষ জবাব দিল না। গভীর হতাশা আর তিক্ততায় আর গ্লানিতে সে তখন ভরে আছে। ডাক্তার বললেন, ক্ষত বিষিয়ে উঠতে পারে। আপনার ভালো চিকিৎসা দরকার। এখানে সেসব ব্যবস্থা হবে না। আজকালের মধ্যেই কলকাতা চলে যান। মনীষ কোথাও গেল না। গেও ডাক্তারের বাঁধা ব্যান্ডেজ নিয়েই পড়ে রইল ক্যাম্পের বিছানায়। জ্ঞান আসার পরও যেন ঘোর লাগা এক অচৈতন্যের মতোই পড়ে রইল। হিসেব নিকেশ এক সময় করতেই হলো। চোর একটি পয়সাও রেখে যায়নি। নিয়ে গেছে সমস্ত পুরাদ্রব্য, টুকিটাকি কিছু জিনিসও, গেঞ্জি, একটা প্যান্ট, গোটা 2 টি-শার্ট, জুতো জোড়া। 2 জন লেবারার পালা করে পাহারা দেওয়ার কথা থাকে রাতে। তাদের ডেকে পাঠালো মনীষ। প্রথমটায় মনীষের মনে হলো তার জীবনে এখানেই দাড়ি টানা হয়ে গেছে। সামনে বন্ধ দেয়াল। এত টাকার ক্ষতিপূরণ হওয়া সম্ভবপর নয়। দিন 3 সে উঠতেই পারল না। প্রবল যন্ত্রণা চেপে শুয়ে রইল। খোঁড়াখুড়ি বন্ধ। লেবাররা মজুরি না পেয়ে প্রকাশ্যে কিছু না বললেও গজগজ করছে। চুরিটা হয়েছে তাদের দোষেই, নইলে চেঁচামেচি বাঁধিয়ে দিত। পুলিশকে খবর পাঠায়নি মনীষ। সেটা তার পক্ষে বিপজ্জনক হবে। এখানে তাঁবু খাটিয়ে সে খোঁড়াখুড়ি করছে, এটা পুলিশের চোখে খুব ভালো ঠেকবে না। কিন্তু শেষ অবধি পুলিশও এলো। বোধহয় ডাক্তার বা গাঁয়ের মোড়লরা খবর দিয়েছে। পুলিশের সঙ্গে মুরব্বি মাতব্বররাও এলেন। প্রথমেই ঝামেলার প্রশ্ন, এখানে আপনি তাঁবু খাটিয়ে আসলে কি করছেন? যার জমি তার পারমিশন নিয়েছেন কিনা, আপনি জানেন কিনা যে গুপ্তধন বা পুরদ্রব্য সরকারি সম্পত্তি, ইত্যাদি। মনীষ ঘামছিল। বুঝতে পারছিল তার সব তো গেছেই, এবার হয়তো সামাজিক মর্যাদাও যাবে। সে যা সব জবাব দিল তা বিশ্বাসযোগ্য নয় এবং মিথ্যেও। দীনেশবাবুর নির্দেশে এবং তার অনুমতিক্রমে সে এখানে একটা পুকুর কাটার চেষ্টা করছে। এইসব এলেবেলে কথা। পুলিশ বিশ্বাস করল না। পুলিশ এরপর চুরির একটা বিবৃতি নিল। তারপর বলল, কাজ বন্ধ রাখুন, আরও এনকোয়ারি হবে। দরকার হলে আমরা আপনাকে অ্যারেস্টও করতে পারি। জ্ঞান বয়সে মনীষ কখনো কাঁদেনি, কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আজ তার কাঁদতে ইচ্ছে করছিল। কোনো ওষুধপত্র নেই, চিকিৎসা নেই, এমনকি পথ্যও নেই। মনীষ শুধু চিৎপাত হয়ে পড়ে রইল ক্যাম্প খাটে। চোখ বোজা, গা ভরা জ্বর, ব্যথা তীব্র, মন হতাশায় ভরা। চোরটাকে সে টর্চের আলোয় দেখেছে, মুখটাকে সে জীবনেও ভুলবে না। লোকটাকে যদি খুঁজেও পায়, কি করবে মনীষ? আবার জাপটে ধরবে? চেঁচিয়ে লোক জড়ো করবে? কিন্তু কিছু কি প্রমাণ করতে পারবে তাতে? হার মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। দুপুরবেলা কাজ নেই বলে লেবাররা কোথায় কে বেরিয়েছে। মনীষ টের পেল কয়েকজন গুপ্তধন শিকারী আজকেও এসেছে। আশেপাশে কোদাল শাবলের আওয়াজ। এদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। এরা জানে না কি খুঁজছে। হয়তো পেতলের কলসি ভরা মোহর ছাড়া কল্পনার দৌড় বেশি দূর নয়। কিন্তু আজ মনীষের হঠাৎ বড় রাগ হলো। শরীরটা চিড়বিড় করে উঠল রাগে। মাথাটা গরম লাগলো খুব। সে অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই টলতে টলতে বেরিয়ে এলো। এই নড়াচড়ায় তার মাথার ব্যান্ডেজ নতুন করে রক্তে ভিজে যাচ্ছিল। বেরিয়ে এসে সে দেখতে পেল নিতান্তই গরিব গুরব চেহারার রোগাভোগা 3-4টে লোক। একজনের সঙ্গে আবার একটা বউও আছে। মনীষ হুংকার দিয়ে উঠল, এই শালারা ফোট! লোকগুলো যেন ভূত দেখে চমকে উঠল। এরকম দৃশ্য তারা দেখেনি। রক্তাক্ত একজন মানুষ খুনির মতো এসে দাঁড়িয়েছে। একটু থমকে গিয়েছিল তারা। তারপর দ্বিরুক্তি না করে চলে গেল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত মনীষ ফের তাঁবুতে ঢুকে শুয়ে পড়ল। ব্যান্ডেজটা পাল্টানো দরকার। দরকার ওষুধেরও। কিছু খাওয়া দরকার। তার বড্ড জ্বর। জ্বর বাড়বে। কিন্তু কিছুই করল না মনীষ। চুপচাপ শুয়ে রইল। বিকেলের দিকে লেবারদের একজন ফিরে এলো, মন্টু। তার বয়স সবচেয়ে কম। তাঁবুতে ঢুকে বলল, স্যার, আপনি কি কিছু খেয়েছেন? এই ছেলেটাই শুধু কে জানে কেন মনীষকে স্যার বলে ডাকে। মনীষ বেহুঁশ জ্বরের চোখে তাকিয়ে থেকে বলল, না, তোমাদের তা নিয়ে ভাবতে হবে না।
ছেলেটা তাঁবুর এক কোণে বসে রইল। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। মনীষ আবার ঘোর ঘোর আচ্ছন্নতায় চলে গেল। যখন জাগলো তখন তাঁবুর মধ্যে তার হারিকেনটা জ্বলছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টির আওয়াজ। প্রচণ্ড শীত। মন্টু তাঁবুর দরজাটা পর্দা ফেলে বেঁধে দিচ্ছিল। বলল, এখানে থাকলে স্যার নিউমোনিয়া হয়ে যাবে। মনীষ জ্বরের যন্ত্রণায় একটা কাতর শব্দ করল। শরীর ভীষণ দুর্বল। শীতটা সে সহ্য করতে পারছে না। শুধু বলল, হুম। মন্টু খুব গল্পবাজ ছেলে নয়, কথা কম বলে। ছেলেটা ভালো না মন্দ তা মনীষ জানে না, তবে ফিরে এসেছে বলে ভালো লাগলো। অন্য লেবাররা কোথায় মন্টু? তারা আসবে না, পেমেন্ট পাবে না জানে তো। তুমি এলে কেন? মন্টু কথাটার জবাব দিল না। বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ বলল, আমাদের বাড়িতেও চুরি হয়ে গেছে। মনীষের তাতে কিচ্ছু আসে যায় না। বলল, ও। ২,০০০ টাকা আমার বাবা কলকাতা থেকে পাঠিয়েছিল আমার মায়ের চিকিৎসার জন্য। দাদা টাকাটা চুরি করে নিয়ে পালিয়েছে। তৈরি ছেলে তো। বাড়িতে খুব কান্নাকাটি হচ্ছে। অত টাকা আমরা জন্মেও একসঙ্গে চোখে দেখিনি। বাবা ধার কর্জ করে পাঠিয়েছিল। মনীষ উঠে বসল। চোরের হাতে মার খাওয়ার পর থেকে সে এ যাবৎ একটি সিগারেটও খায়নি। এখনো বিস্বাদ মুখে সিগারেট খেতে ইচ্ছে করছে না। তবু বলল, মন্টু, আমার সিগারেটের প্যাকেট আর দেশলাইটা কোথায় আছে দেখবে একটু? বালিশের পাশেই থাকে। সেদিন চোরের সঙ্গে ধস্তাধস্তিতে ছিটকে পড়েছে। মন্টু খাটের তলা থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই কুড়িয়ে দিয়ে বলল, চাল ডাল আছে স্যার, বলেন তো খিচুড়ি করে দিতে পারি। খিচুড়ি খাওয়া কি ঠিক হবে? আমার যে জ্বর। আমরা তো জ্বর হলে খিচুড়ি খাই। এমনিতে ভাত, কিন্তু জ্বর হলেই খিচুড়ি। আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। স্টোভটা দেখো তেল আছে কিনা। পারলে আমাকে একটু চা করে দাও। আপনি কিন্তু ২ দিন কিছু খাননি। আর খাওয়া, বলে মনীষ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সিগারেট ধরিয়ে সে কোনো স্বাদ পাচ্ছিল না। মাটিতে পড়ে থাকায় প্যাকেটটা একটু ড্যাম্পও লেগে থাকবে। কয়েকবার কেশে সে সিগারেট ফেলে দিয়ে বলল, তুমি কি রাতে এখানে থাকবে? থাকতে পারি। আপনি জ্বরের ঘোরে পড়ে আছেন। আমার লোকের দরকার নেই, তবে তুমি ইচ্ছে হলে থাকতে পারো। মন্টু স্টোভ ধরালো, চায়ের জল চাপিয়ে দিয়ে একটু লাজুক গলায় বলল, আমাদের বাড়িতে থাকবেন স্যার? বাড়তি ঘর আছে। তোমাদের বাড়িতে? না, তার দরকার নেই। আমি কলকাতায় ফিরে যাব। এই জ্বর নিয়ে? না, জ্বর কমলে। এখানে থাকলে জ্বর কমবে না। এ হলো তেপান্তরের মাঠ। বৃষ্টি হচ্ছে, টেনে উত্তুরে হাওয়া দিচ্ছে। এখানে থাকলে নির্ঘাত মৃত্যু। চোরটাকে তুমি দেখেছো মন্টু? মন্টু মাথা নেড়ে বলল, না। আমার ঘুম খুব সাংঘাতিক। একবার ঘুমোলে আর গায়ে ছ্যাঁকা দিলেও ঘুম ভাঙে না। অন্যরা কেউ দেখেনি? না বোধহয়, দেখলেও বলবে না। এ তো চুরি ডাকাতিরই জায়গা, সবাই চোর। আমাদের গায়ে ডাকাতদের দল আছে। মনীষ চা খেয়ে একটু ভালো বোধ করলো। এবার খিচুড়ি চাপিয়ে দেই স্যার, একটু চেখে দেখবেন কেমন হয়। মনীষ একটু হাসল, বলল, চাপাও। মন্টু চাল ডাল ধুয়ে খিচুড়ি চাপিয়ে বলল, কাল সকালে চলুন আমাদের বাড়ি। জ্বর কমলে কলকাতা যাবেন। মনীষ কম্বলটা ফের বুক পর্যন্ত টেনে নিয়ে বলল, কাল বরং সাইকেলটা হবিবপুরের সাইকেলের দোকানে পৌঁছে দিও। ৩ দিনের ভাড়া বাকি পড়েছে, সেটাও নিয়ে যেও। তাঁবুটাও রফিক মিয়ার ডেকোরেটর থেকে ভাড়া করে এনেছিলাম, ফেরত দিতে হবে। তবে কয়েকদিন পর। পারবে? পারবো, তবে কয়েকদিন পর কেন? কাল দুটোই ফেরত দিয়ে দিই। আপনি আমাদের বাড়িতে চলুন। মনীষের মোট ৬ জন লেবার ছিল, সবাই স্থানীয় লোক। সাধারণ এক্সকাভেশনে এর চেয়ে বেশি লোক লাগে না। দিনে ১২ টাকা মজুরি। ৪ জন হলেও হতো, কিন্তু মনীষ চেয়েছিল ঝট করে কাজটা সেরে ফেলতে। লেবারদের মধ্যে মন্টুটাই যা একটু ভদ্রলোক। হয়তো পুরাতত্ত্বের প্রতি আগ্রহ আছে। যখন মাটির তলা থেকে জিনিস বের হতে শুরু হলো, তখন সম্মোহিতের মতো চেয়ে থাকতো। জিনিসগুলো যখন ধোয়া মাজার পর সাজিয়ে রাখছিল মনীষ, তখন সে কাছে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়েছিল।
সেই চোখ লোভীর ব্যবসায়িক চোখ নয়, আগ্রহীর চোখ। চায়ের পর মনীষ একটা সিগারেট ধরিয়েছে। খারাপ লাগছে না। মন্টুর খিচুড়ির একটা সুগন্ধ ছড়াচ্ছে। মনীষ হঠাৎ জিজ্ঞেস করল, তুমি লেখাপড়া জানো? ক্লাস 8। আর পড়নি কেন? পড়ে কি হবে? বাস্তবিকই পড়ে কি হবে? মনীষের নিজেরই বা কি হয়েছে? অপমানিত, লাঞ্ছিত, বিপর্যস্ত এক প্রত্নচোর। সে একটু ম্লান হাসল, কিছু বলল না। মন্টু যখন খিচুড়ি খেতে ডাকলো তখন আর বিরক্তি না করে উঠে বসলো মনীষ। বিছানার ওপর বসেই গরম খিচুড়ি খেলো। খিদের মুখে খুব খারাপ লাগলো না। মনটাও আগের মতো আর খারাপ লাগছে না। এই যে একটা ছেলে তার কথা ভাবছে, তাকে সাহায্য করার চেষ্টা করছে ব্যক্তিগত স্বার্থ ছাড়াই, শুধু এইটুকুই মনীষকে অনেকটা মেখে ফেলেছে আজ। মানুষের কাঙ্গাল মন মাঝে মাঝে কত অল্পতেই খুশি হয়ে যায়। খাওয়ার পর যখন সিগারেট ধরিয়েছে মনীষ, তখন মন্টু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এমন গলায় বলল, তাহলে কাল সকালে কিন্তু আপনি আমার সঙ্গেই যাবেন। মা বলেছে বাবুর তো খুব কষ্ট যাচ্ছে, আমাদের বাড়িতে নিয়ে আসিস। মনীষ বলল, দেখা যাক। ক্লান্ত আহত শরীর আর জ্বর ভারে মনীষ গভীর ঘুমে তলিয়ে গেল। যখন ঘুম ভাঙল তখন মন্টু তার সামান্য জিনিসপত্র সবই গুছিয়ে ফেলেছে। একটা রিক্সা ভ্যান দাঁড়িয়ে আছে তাঁবুর বাইরে। মনীষ ওঠার পর চটপট ছোট্ট তাঁবুটা গুটিয়ে ফেলে মন্টু। মনীষ আপত্তি করতে পারল না। তার এখন সত্যিই একটা আশ্রয় চাই। মন্টুদের বাড়িটা নিতান্তই গরিব বাড়ি। খুব কষ্টেই সংসার চলে এদের। তবু তাকে ডেকে এনেছে, এটা একটা মস্ত উদারতা। মাটির ঘরে একটা চৌকিতে শুয়ে পথশ্রমে ক্লান্ত মনীষ ভারী আরামের একটা শ্বাস ছাড়ল। ঘরে আসবাবপত্র বিশেষ কিছুই নেই বটে, কিন্তু একটা সস্তা টেবিল আর চেয়ার রয়েছে। দেয়ালে একটু উঁচুতে দড়িতে ঝোলানো একটা কাঠের তক্তায় বেশ কিছু বই, একটা মোটা ডিকশনারি পর্যন্ত যত্নে মলাট দেওয়া। রুগ্ন পাশুটে চেহারার মন্টুর মা এসে বলল, আপনার খুব কষ্ট গেছে শুনলাম। এ জায়গা ভালো নয়। চোর ছ্যাঁচোর ডাকাত কত যে অশান্তি। মনীষ মৃদু হেসে বলল, তাই দেখছি। আপনি দীনেশবাবুর আত্মীয় না? হ্যাঁ, তবে তিনি আমাকে পছন্দ করেন না। কেন? গরিব আত্মীয়কে কে পছন্দ করে বলুন? মন্টুর মা শহুরে ভদ্রতা জানে না। নমস্কার টমস্কার কিছু করেনি। সামনে বসে বলল, মন্টু আপনার কথা খুব বলে। আপনি যদি কাজ বন্ধ করে দেন তবে ছেলেটা আবার বেকার হয়ে যাবে। কাজ তো আর করার উপায় নেই, আমার সব চলে গেছে। শুনেছি, তবু আপনারা বাবু লোক, আবার দাঁড়াতে পারবেন। আমাদেরই কোনো গতি হয় না। আমার একটা খারাপ অসুখ হয়েছে, বাঁচব না। ছেলে মেয়েগুলোকে কে দেখবে বলুন? এখনো তো মানুষও হয়নি। মনীষ এ কথার আর কি জবাব দেবে? মন্টুর মা আরো কিছুক্ষণ দুঃখের কথা বলল। মহিলা চলে যাবার পর হাঁপ ছাড়ল মনীষ। দীনেশবাবুর আত্মীয় বলেই সে এ বাড়িতে আশ্রয় পেয়েছে, তাহলে? ব্যাপারটা তার ভালো লাগলো না। দীনেশ কাকা শুনলে খুশি হবে না। চোখ চেয়ে মনীষ ঘুলঘুলির মতো জানালা দিয়ে পেয়ারার ডাল শালিখের নাচানাচি দেখছিল। জ্বর আজ কম মনে হচ্ছে। রাতের খিচুড়ি তার কিছু উপকার করে থাকবে। একটি কিশোরী মেয়ে বাটিতে মুড়ি আর গ্লাসে চা নিয়ে এলো। তার দিকে চেয়ে বলল, আপনার খুব হেমারেজ হয়েছে, মাথার ব্যান্ডেজটা পাল্টাননি কেন? মেয়েটিকে দেখে মনীষ একটু অবাক হলো। দেখতে ভালো বলে নয়, মেয়েটির চোখে মুখে বুদ্ধির দীপ্তি আছে। হেমারেজ শব্দটা বেশ উচ্চারণ করলো তো। বিস্ময়টা গলাতেও ফুটল মনীষের। তুমি কি মন্টুর বোন? হ্যাঁ, আমার নাম মনু। মন্টুকে ডাক্তারের কাছে পাঠিয়েছি। আপনি ততক্ষণ এটা খেয়ে নিন। মনীষ উঠল, হাত বাড়িয়ে চা আর মুড়ির বাটি নিল। মনু বলল, ঘরে চোর এলে তাকে ধরতে নেই, তাতেই বিপদ হয়। আপনি কেন যে চোরকে ধরতে গেলেন? মনীষ মৃদু হেসে বলল, চোর এলে না ধরাই বুঝি নিয়ম? চোরের কাছে আজকাল অস্ত্র থাকে, সবাই একথা জানে। তাছাড়া চোর হলো সজাগ, আর গেরস্তরা ঘুম ভেঙে ওঠে বলে ততটা সজাগ থাকে না। ঠিকই বলেছ, তবে চোরটাকে না ধরে আমার উপায় ছিল না। আমার সবই তো সে নিয়ে যাচ্ছিল। মনু একটু যেন অবাক হয়ে বলল,
আপনার কি অনেক টাকা চুরি হয়েছে? আমার কাছে অনেক টাকা। কত হবে? নগদ ধরো 4-5 হাজার টাকা। মনু একটু হেসে বলল, বেঁচে থাকলে ওরকম কত টাকাই তো রোজগার করে মানুষ। ও টাকার জন্য বুঝি কেউ ছোড়ার মুখে ঝাঁপিয়ে পড়ে? শাসনবাবুর কাছে শুনেছি আপনি এমএ পাস। ইচ্ছে করলেই তো আপনি অনেক রোজগার করতে পারেন। রোজগারের রাস্তা অত সহজ হলে ভাবনাই ছিল না। ভালো কথা, শাসনবাবুকে তুমি চেনো? চিনব না কেন, এক গাঁয়েই তো থাকি। তার সঙ্গে আমার একটু দেখা করা দরকার। মনু হঠাৎ একটু রহস্যময় হাসি হাসল। তারপর বলল, তিনিই আসবেন, চিন্তা করবেন না। আপনি কিন্তু মুড়ি খাচ্ছেন না। ছোলা ভাজা আদা কুচি দিয়ে মেখে দিয়েছি, খেলে খারাপ লাগবে না। শক্ত কিছু চিবোতে গেলেই মাথায় টনটন করে। কষ্টের কথা শুনেই মনুর চোখ ছলছল করে উঠল। ইস, তাহলে জল দিয়ে ভিজিয়ে দেই? না না, জলে ভেজা নেতানো মুড়ি খেতেই পারবো না, তার চেয়ে এটাই খাচ্ছি। মনু করুণ মুখ করে বলল, তাহলে অন্য কিছু দেব? পাঁচুর দোকানে বোধহয় পাউরুটি আছে। না, তার দরকার নেই বলে মনীষ একটু মুড়ি চিবোলো, চাটুকু খেলো। মনু তার কষ্টের খাওয়া দেখে মৃদু স্বরে বলল, আমি ঠিক বুঝতে পারিনি যে মুড়ি চিবোতে আপনার কষ্ট হবে। মনীষ সদয় গলায় বলল, গত 2 দিন কিছুই খায়নি। মন্টু ভালো খিচুড়ি রাঁধে, কাল খিচুড়ি রেঁধে না খাওয়ালে। জানি, মন্টু বলেছে আপনি নাকি চোরের ওপর রাগ করে উপোস করছেন। মনীষ একটু হাসল, মাথা নেড়ে বলল, তা নয়, রাগ ছিল ঠিকই, কিন্তু উঠে কিছু যে রান্না করে নেব সেই সাধ্যই ছিল না। ও কথা থাকবে, এসব বইপত্র কার বলো তো? কে পড়ে, তুমি? মনু লাজুক হেসে বলল, পড়তাম। কি পড়তে? মাধ্যমিক পাশ করে আর পড়িনি। পাশ করেছো? বাহ, আর পড়লে না কেন? কে পড়াবে বলুন? শচীনবাবুর জন্যই পাশ করেছিলাম। শচীনবাবুও চলে গেলেন আর আমার পড়াও বন্ধ হয়ে গেল। শচীনবাবুকে? মনু নতমুখ হয়ে মৃদুস্বরে বলল, মাস্টার মশাই ছিলেন, এখন প্রফেসর হয়ে রঘুনাথপুর চলে গেছেন। কে জানে কেন ভঙ্গিটার মধ্যে মনীষ ছাত্রী শিক্ষক সম্পর্কের অতিরিক্ত কিছুর আভাস পেল, এবং সেটা কেন যেন তার মনোপুত হলো না। মনীষ গম্ভীর হয়ে বলল, মাস্টার মশাই চলে গেল বলে তোমার পড়া হলো না, এটা কেমন কথা? একজন মাস্টার মশাইয়ের অভাবে কারো পড়া বন্ধ হয় নাকি? আমার আর পড়তে ইচ্ছে হলো না। ওর জন্যই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম। অঙ্কে আর লাইফ সায়েন্সে লেটার ছিল। মনীষ বিস্ফোরিত চোখে চেয়ে রইল। ফার্স্ট ডিভিশন? দুটো লেটার? পর মুহূর্তে সামলে গিয়ে বলল, এটা তোমার ভীষণ ভুল। এত ভালো রেজাল্ট কোনো মাস্টার মশাইয়ের জন্য হয় না, ছাত্রীরও মাথা লাগে। আমার মাথা টাথা নেই, শচীনবাবুর জন্যেই ওটা হয়েছিল। মনীষ একটু রেগেই গেল। ভারী বোকা তো মেয়েটা। কে কোথাকার শচীনবাবু এর মাথাটাই বিগড়ে দিয়ে গেছে। সে সামান্য তপ্ত গলায় বলল, শচীনবাবুর জন্য? শচীনবাবুর জন্য? পোষা পাখির মতো কথাটা বলে গেলেই তো হবে না। শচীনবাবু কি শাড়ি পরে তোমার হয়ে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিলেন? মনু এ কথায় ফিক করে হেসে ফেলল। যা, পরীক্ষা দেবেন কেন? উনি তোমাকে সাহায্য করেছেন মাত্র। মাস্টার মশাইদের কাজই তো তাই। তুমি কেন হিপনোটাইজড হয়ে আছো? মনু নতমুখ হয়ে বলল, শাসনবাবুও তাই বলেন। কিন্তু আমি কি করব বলুন তো? আমার যে মনে হয় শচীনবাবু ছাড়া পারবো না। খুব পারবে। শচীনবাবু কোনো ফ্যাক্টরি নয়। আমার অবশ্য লেখাপড়া না করার আরও কারণও আছে। মায়ের অসুখ। উনিও বলছিলেন বটে ওর খারাপ অসুখ, বাঁচবেন না। তোমার মায়ের কি হয়েছে? ডাক্তার তো বলছে ক্যান্সার। গায়ের ডাক্তারের কথা বিশ্বাস কি? বায়োপসি হয়েছে? না, কিছুই হয়নি। ডাক্তার শুধু বলেছে সন্দেহ হচ্ছে ক্যান্সার। পেটে একটা বড় টিউমার ধরা পড়েছে। টিউমার হলেই ক্যান্সার হয় না, ওসব বিশ্বাস করো না। খারাপটাই যে ফলে যায়। তুমি একদম গাইয়া। খারাপটাই ফলে এরকম কোনো নিয়ম নেই। মনু আবার ফিক করে হাসল। আজকের সকালটা ওই হাসির ফ্রেমে বাঁধা রইল মনীষের।
দিন তিনেক অতল গহীন এক গহ্বরে বাস করার পর কে যেন তাকে টেনে তুলছে আলোয়। বেলা 10টা নাগাদ শাসন এলো, ধীর স্থির বিচক্ষণ মূর্তি। শাসনবাবু, সব শুনেছেন বোধহয়? সব শুনিয়াছি মহাশয়, বড়ই দুঃখের কথা। পুলিশে খবর দিয়াছেন কি? পুলিশ নিজেই এসেছিল, তবে তারা কিছু করবে না। কিন্তু আমি লোকটাকে দেখেছি, যেখান থেকেই হোক তাকে খুঁজে বের করবই। বাহির করিয়া কি করিবেন? আইন স্বহস্তে লইবেন কি? তাহা হইলে বড়ই অরাজকতা হইবে। দেশে অরাজকতা ছাড়া আর আছে কি? পুলিশের সাধ্যও নেই এইসব গ্রামে গঞ্জে ঘুরে শাসন বজায় রাখে। আমি বিস্তর খুন আর রেপ দেখেছি। শাসন মৃদুস্বরে বলল, আমিও দেখিয়াছি। এখন দুঃশাসনদের রাজত্ব। চুরিটার পর আমার মাথায় খুন চড়ে গেছে। আমার মায়ের গয়না বন্ধক দিয়ে টাকা এনেছিলাম। আমি ছাড়বো ভেবেছেন? শাসন একটা শ্বাস ফেলে বলল, চোর যদি ধরিতেও পারেন তাহাতে লাভ কি? সে এতদিনে মাল বেচিয়ে দিয়াছে, টাকাও ঘরে বসাইয়া রাখে নাই। সে চুরির কথা কবুলও করিবে না। উপরন্তু চোর স্থানীয় লোক, জোট বাঁধিয়া আপনার ক্ষতি সাধন করতে পারে। ইহা প্রকৃতই দুঃশাসনের রাজত্ব। মনীষ ফুঁসে উঠে বলল, কবুল তাকে করতেই হবে। আমি করাবো। আপনি দেখবেন, আমার দুঃশাসনের ভয় নেই। শাসন মৃদু একটু হেসে বলল, মহাশয়, উত্তেজিত মস্তিষ্কে আপনি যাহা বলিতেছেন তাহা বাস্তবে সম্ভব হইবে না। যখন মস্তিষ্ক শীতল হইবে তখনই বুঝিবেন বন্য মহিষ বিতরণ করিয়া লাভ নাই। বরং আমি যে শিবলিঙ্গটির কথা বলিয়াছিলাম, আপাতত তাহা লইয়া গিয়া কিছু ক্ষতিপূরণ করুন, তাহার পর দেখা যাইবে। আপনি শিবলিঙ্গের জন্য 3,000 টাকা চেয়েছিলেন, কিন্তু আমি টাকা কোথায় পাব? শাসন মাথা নেড়ে বলল, নগদ দিতে হইবে না। যদি বেচিতে পারেন তাহা হইলে আমাকে মূল্যের 1/10 দিবেন। আজকের সকালটা মনীষের কাছে যেন অবিশ্বাস্য লাগছে। কোনো জাদুমন্ত্র বলে কলিকাল কেটে গেল নাকি? সে তবু নিজেকে কৃতজ্ঞতায় ভেসে যেতে দিল না। বলল, 10% কিন্তু 3,000 হবে না। আমি অঙ্কে অপারদর্শী নহি। আমাকে 3,000 দিতে হইলে আপনাকে উহা 30,000-এ বিক্রয় করিতে হয়। ঠিক তাই, অত দাম কেউ দেবে না। জানি মহাশয়, আপনি যাহা পাইবেন তাহারই 1/10 দিবেন। এখন আমি চলিলাম। আপনার চিকিৎসক আসিতেছেন। শাসন চলে যাওয়ার 10 মিনিটের মধ্যে মন্টু একজন ডাক্তার নিয়ে এলো। মন্টুর হাতে ওষুধ, ইঞ্জেকশন। ডাক্তারটিও নতুন। মনীষ ভাবল, এরা এত গরিব, তবু কত খরচ করছে আমার জন্য। বোধহয় ঘটিবাটি বাধা দিতে হয়েছে। তার মনটাই খারাপ হয়ে গেল। মনু মাধবীলতায় ছাওয়া ফটকটার কাছে আপন মনে দাঁড়িয়েছিল। আজ অনেক দিন পর সে একটু হেসেছে। একটু ভালো লাগছে মনটা। ঝন্টু টাকা চুরি করে পালিয়ে যাওয়ার পর থেকে এ বাড়িতে কেউ হাসেনি। মনু কখনোই ভুলতে পারে না যে তারা গরিব আর তার বাবা কলকাতায় গত 10 বছর ধরে একটা বাড়ির চাকরের কাজ করছে। আর ভুলতে পারে না বলেই কি তার কখনো উচ্চাকাঙ্ক্ষা হয় না? তাদের মতো বাড়ির লোকেরা কি আর ভালো কিছু হতে পারে? এই তো তার দাদা ঝন্টু চোর ছ্যাঁচড় বদমাশদের সঙ্গে মিশে বকে গেছে। মন্টুও প্রায় তাই। তবে ঝন্টুর মতো ততটা খারাপ নয়। মনেরই বা ভালো হওয়ার কথা কিসে? একমাত্র শচীনবাবুই তার জীবনে একটা পরিবর্তন এনে দিয়েছিলেন। শচীনবাবুর মুখ চেয়েই সে প্রাণপণে পড়া মুখস্থ করত, মাথা খাটাতো, শুধু শচীনবাবুকে খুশি করার জন্য। মনীশবাবু কখনোই বুঝতে পারবে না শচীনবাবু তার কতখানি ছিল। এখনো কি নেই? ভেবে দেখলে শচীনবাবু এখনো আছেন। মনু প্রায়ই শচীনবাবুর কথা বিভোর হয়ে ভাবে। ভাবতে ভাবতে চোখে জল আসে। আজও সে শচীনবাবুর কথাই ভাবছিল। মনীশবাবু তাকে পড়াশোনা করতে বলছেন। সে কি পারবে? একবার মনে হচ্ছে পারবে, আবার মনে হচ্ছে না, পারবে না। মনীশবাবুর ঘর থেকে শাসন বেরিয়ে এলো। মনুর কাছে এসে পকেট থেকে কিছু টাকা বের করে বলল, মনু, এইটা রাখিয়া দাও। টাকা? কি হবে? লাগিবে। দীনেশবাবুর আত্মীয়, মান্য অতিথি, তার পরিচর্যায় ত্রুটি রাখিও না। মায়ের কাছে উনি কি বলেছেন জানেন? বলেছেন দীনেশবাবু নাকি ওকে পছন্দই করেন না। হইতে পারে,
এমনিতে হয়তো পছন্দ করেন না, কিন্তু অনাদর হইয়াছে জানিলে হয়তো সেটাও পছন্দ করিবেন না। বাবুদের মনস্তত্ত্ব আমরা কি বুঝিব? আগু হইলেও দোষ, পাছু হইলেও দোষ। মনু তার স্বভাবসিদ্ধ ফিক হাসিটি হাসল। টাকাটা নিয়ে বলল, মান্য অতিথির জন্য কি কি করতে হবে বলে যান। পরিহাস করিতেছ? বেশি কিছু করিতে হইবে না। এমন কিছু করিও না যাহা বিসদৃশ্য। আর আমি যে টাকাটা দিতেছি ইহা ঘুণাক্ষরেও যেন জানিতে না পারেন। কতবার বলবেন শুনি? বাবুটি বড়ই অভিমানী, উপরন্তু বড়ই রাগিয়া আছেন। চোরদের তো সবাইকে আপনি চেনেন, কে ওকে এরকম মারলো বলুন তো? শাসন হাতের একটা অসহায় ভঙ্গি করে বলল, কে বলিবে? চোর ডাকাতেরা বিপদে পড়িলে আমার পরামর্শ লইতে আসে বটে, কিন্তু পাষণ্ড সকল তাহাদের ছুরি বা লুণ্ঠনের স্বীকারোক্তি করিতে আসে না। তাহারা ততদূর ভালো মানুষ নহে। বড্ড মেরেছে, ওরও দোষ ছিল, কেন যে ধরতে গেলেন চোরকে? বাবুটি দুঃসাহসী। মন্টুকে সাবধান করিয়া দিয়েছি, কিছু দেখিয়া থাকিলেও যেন বাবুটির কাছে না বলে। চোরকে চিনিতে পারিলে উনি হয়তো হত্যাই করিয়া বসিবেন। মন্টু কি আপনাকে বলেছে যে ও চোরকে দেখেছে? শাসন উদাস হয়ে গিয়ে বলল, না। তবে আপনার সন্দেহ হচ্ছে কেন যে মন্টু দেখে থাকতে পারে? শাসন একটু হাসল। তুমি বড়ই বুদ্ধিমতী। আমার খুব ইচ্ছা একদিন রঘুনাথপুরে গিয়া শচীনবাবুকে ধরিয়া আনি। ওমা, কেন? তোমার মতো বুদ্ধিমতী পঠন পাঠন করিলে কত না উন্নতি করিবে, কিন্তু মুশকিল হলেও শচীনবাবুকে ছাড়া তো তুমি তাহা করিবে না। শচীনবাবুকে ধরিয়া আনিয়া তোমার সম্মুখে দাঁড় করাইয়া বলিব, মহাশয়, আপনি এই কন্যাটির ভবিষ্যৎ কিভাবে নষ্ট করিয়াছেন স্বচক্ষে দেখুন। মনু লাল হলো, মাথা ঝাঁকিয়ে বলল, যা, আমার যা হয়েছে তাই ঢের, আর হয়ে কাজ নেই বাবা। সেই তো কোন গেঁয়ো ভূতের হেঁসেলে ঢুকে হাঁড়ি ঠেলতে হবে, পাশ করে হবে কোন কচুপোড়া। শাসন মাথা নেড়ে বলল, আত্ম অবমাননা এক প্রকার রোগ। তোমার হীনমন্যতার কোনো কারণ নাই। তোমার প্রপিতামহ দীনেশবাবুদের ম্যানেজার ছিলেন। সে তো পুরনো কাসুন্দি। তোমাদের বংশটি খারাপ নহে, কর্মের দোষে কিছু ঘাটতি হইয়াছে। ওসব কথা আমরা আর এখন ভাবি না শাসনবাবু, ভাবতে হাসি পায়। আমরা এখন যা ঠিক তাই। আমার বাবা এক বাড়ির চাকর, তার মেয়ে হয়ে আমার বেশি বার হওয়া কি ভালো? মনু, তোমাকে এক অনিচ্ছার ভূতে পাইয়াছে, কিন্তু ভূতের ওঝাটি তো হাতের কাছে নাই। ওঝা এখন রঘুনাথপুরে অধ্যাপনা করিতেছেন। না, আমার ভূত নামানোর জন্য কোনো ওঝার দরকার নেই। যে যার মতো সুখে থাকলেই হলো। মনের জন্য কাউকে ভাবতে হবে না শাসনবাবু। কেহ না কেহ হয়তো ভাবিবে, সে কথা যাক। যাহা হাতের কাছে নাই তাহা লইয়া ভাবিয়া কালক্ষেপ করা অর্থহীন। আশু সমস্যা হইল দীনেশবাবুর আত্মীয়টি, তাহাকে তুষ্ট রাখিতে হইবে। ওটা নিয়ে ভাববেন না। শাসন চলে যাওয়ার পরই মন্টু ডাক্তার নিয়ে এলো। গরম জলের হুকুম হলো। মনু ব্যস্ত হয়ে পড়ল। ডাক্তার স্টিচ করার যন্ত্রপাতি নিয়ে এসেছেন। মনু সভয়ে দরজার ফাঁক দিয়ে দেখল ডাক্তার ব্যান্ডেজ খুলে জমাট রক্ত ধুয়ে মাথার 3 জায়গায় হাঁ হয়ে থাকা ক্ষতস্থানের চারদিককার চুল কামিয়ে নিয়ে ডাক্তারি যন্ত্রপাতি দিয়ে সেলাই করছেন। মনীষ একটু বিকৃত মুখে, কিন্তু একটিও কাতরাবার শব্দ না করে ওই আসরিক ব্যবস্থা সহ্য করছেন। সেলাই হলো হাতেও। কি সাংঘাতিক রক্তপাত হয়েছে লোকটার 3 দিন ধরে, তা ব্যান্ডেজের অবস্থা দেখলেই বোঝা যায়। নতুন করে ব্যান্ডেজ বাঁধার পর ডাক্তার মনীষকে একটা ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে এলেন। মনু একটু এগিয়ে গিয়ে বলল, কেমন দেখলেন ডাক্তারবাবু? ডাক্তারটির বয়স অল্প, কিন্তু চালাক চতুর চেহারা। বলল, সেপটিক এখনো হয়নি। যদি ইনফেকশন কিছু হয়ে থাকে তবে আমার কিছু করার নেই, নইলে এমনিতে ভালো, খুব স্ট্রং কনস্টিটিউশন। মনু একটা স্বস্তির শ্বাস ছাড়ল। সকালে লোকটার যা অবস্থা দেখেছিল তাতে ভয় হয়। মন্টু ডাক্তারকে এগিয়ে দিতে গেল। মনু ঘরে ঢুকে ব্যান্ডেজের ন্যাকড়া তুলো সব ফেলে এলো বাইরে। ঘরটা পরিষ্কার করলো। মনীষ ক্লান্তিতে চোখ বুজেছিল। দ্বিতীয়বার মনু ঘরে ঢুকতেই বলল, তোমাকে পড়তে হবে। মনু হেসে ফেলে বলল, হঠাৎ ও কথা কেন? আমি কেবল ভাবছি এটা কি করে সম্ভব যে তোমাকে একজন হিপনোটাইজ করে রেখেছে।
তুমি কি লোকটা প্রেমে পড়েছ? সে কেমন লোক? কত বয়স? মনু হতচকিত হয়ে দেখল মনীষের চোখ মুখ কেমন খ্যাপাটে। মনু মাথা নেড়ে বলল, না, ওসব নয়। তাহলে? এ বাড়িতে তেমন কোনো কান্নাকাটিই নেই। শ্মশান থেকে ফিরেই বাপ বেটায় 2 বাথরুমে ঢুকে গরম জলে স্নান করল। তারপর ড্রেসিং গাউন গায়ে পরে রোজকার মতো ডাইনিং টেবিলে বসলো। একটু গম্ভীর মুখ, এই যা। যদু চা নিয়ে এলো। দুজনে খুবই আগ্রহ আর পিপাসার সঙ্গে চা খেলো, 2 কাপ 3 কাপ করে। সুমিত ধরা পড়েনি, মাথাও বোধহয় কামাবে না। ওসবেরা বড় একটা মানে টানে না। তবে শ্রাদ্ধ হবে, পেল্লায় করেই হবে। আমেরিকার ছেলে 2-1 দিনের মধ্যেই এসে পড়বে। কাল রাতে ট্রাঙ্ক কল চলে গেছে, মেয়েও আসছে। 7টায় খবরের কাগজ এলো। মৃগাঙ্কবাবু কাগজ নিয়ে বারান্দার কোচে গিয়ে বসলেন, রোজকার মতোই। একবার শুধু যদুকে ডেকে বললেন, বাজারে গেলে মাছ টাছ আনিস না, কয়েকদিন ওসব বাদ থাক। হবিষ্যি হবে নাকি? মৃগাঙ্ক একটু আতঙ্কিত গলায় বললেন, না না, ওসব নয়, তবে মাছ মাংসটা বাদ থাক। বলেই উচ্চকণ্ঠে ছেলেকে ডেকে বললেন, কিরে বলো, কদিন নিরামিষ হলে অসুবিধে আছে? সুমিত টেলিফোন ডিরেক্টরিতে কার একটা নম্বর খুঁজছিল। বলল, হিন্দু রিচুয়ালস। ইটস অল রাইট উইথ মি, নো প্রবলেম। মৃগাঙ্ক আবার একটু ভেবে বললেন, ফ্রিজে মাছ টাছ থাকলে তোরাই খেয়ে নিস। গিন্নিমার চিতা এখনো ভালো করে ঠান্ডা হয়নি, তবু এর মধ্যে এরা কত স্বাভাবিক, যেন কিছুই তেমন হয়নি। রোজকার মতোই এও আরেকটা দিন। যদু পারত না, গরিবেরা পারেও না এরকম হতে। কিন্তু তাদেরটাই ভালো না এদেরটা, তা বুঝতে পারছে না যদু। মাটি গড়িয়ে হাত পা ছুঁড়ে বিলাপ করে যে শোকটা প্রকাশ হয়, তার অনেকটাই নকল বটে, কিন্তু একেবারে ফাঁকা নয়। আর এখানে তো মোটেই শব্দ হলো না। হাসি টাসিগুলো বাবুরা রুমালে মুছে পকেটে রেখে দিয়েছেন, কিন্তু কান্নার মেঘটুকু পর্যন্ত দেখা গেল না যে। কাল রাতের দৃশ্যটাও খামচা মেরে আছে বুকের মধ্যে যদুর, একেবারে বাঘের থাবার মতো। শেষ অব্দি অলকার সঙ্গে মৃগাঙ্কবাবু জুটলেন। দুনিয়ায় কত কি যে হয়, কিছুই আর বাকি রইল না। যদুর বুক জ্বালা করে। কলজেটাকে যেন ওভেনে ঢুকিয়ে দিয়ে থার্মোস্ট্যাটটা চূড়ান্ত বাড়িয়ে দিয়েছে। বাজারে বেরোবার মুখে সিঁড়ির তলায় একবার উঁকি মারল যদু। ঝন্টু এখনো ঘুমোচ্ছে। মাথার নিচে বালিশের বদলে 2টো কিসের যেন প্যাকেট, বুকের নিচে একটা পাপোশ। ব্যাটা ফুর্তি করতেই কলকাতায় এসেছিল কি? যদু একটু ঝুঁকে ঝন্টুর মুখটা শুকে দেখল। না, মদের গন্ধ নেই। বুক পকেট থেকে একগোছা ভাঁজ করা নোট বেরিয়ে আছে। যদু সন্তর্পণে তুলে গুনল সেটা। মোট 66 টাকা। এত টাকা স্বাভাবিক নিয়মে ওর কাছে থাকার কথাই নয়। একটু চিন্তিত হলো যদু। ট্রেন ফেল হওয়ার ঘটনাটা কি তাহলে বিশ্বাস করা উচিত? না। ঝন্টু কারণে তো বটেই, অকারণেও মিথ্যে কথা বলে। ওটাই ওর অভ্যাস। মিথ্যে বলে ধরা পড়লেও লজ্জা বা ভয় পায় না, বরং আরেকটা মিথ্যে বানিয়ে নিয়ে আগেরটাকে চাপা দেয়। এই টাকাটার পিছনে যে ঘটনা আছে সেটা আপাতত জানবার উপায় নেই। চুরি ডাকাতি জুয়া সবই হতে পারে। টাকাটা নিয়ে ভাবতে ভাবতে যদু বাজারে রওনা হলো। ছেলেকে সিঁড়ির নিচে শুইয়ে ভুল কাজ হয়েছে। সুমিতবাবু শ্মশান থেকে ফেরার পর সিঁড়ির নিচে ঝন্টুকে দেখে প্রশ্ন করেছিল, ওখানে কে শুয়ে আছে? যদু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, আমার ছেলে। ট্রেন ফেল হওয়ায় কাল রাতে বাড়ি যেতে পারেনি। সুমিত অবাক হয়ে বলে, কিন্তু তাহলে ও এখানে শুয়ে আছে কেন? ওকে তো তোমার বিছানাতেই শোয়াতে পারতে। আছে, থাক, ওর অভ্যাস আছে, গায়ের ছেলে তো। জবাবটা সুমিতের তেমন পছন্দ হয়নি, কিন্তু ঝন্টুকে ঘরে শোয়ানো কতখানি বিপজ্জনক তা যদু জানে। কিন্তু এই যে সিঁড়ির নিচে শোয়ালো, এটাও ভালো হলো না, বিদঘুটে হলো। কাজটা ঝন্টুও তো ভালোভাবে দেখবে না। তার বুদ্ধিশুদ্ধি কিছু কম নেই, কিছু একটা এঁচে নেবে। বাজার থেকে ফিরে যদু দেখলো ঝন্টু উঠে বসে আছে। তাকে দেখেই বলল, বাবা, হাত মুখ কোথায় ধোবো? বাড়ির পিছনে চলে যা, কল আছে বাগানে। আর মাজন? মাজন? আমরা তো সবাই টুথপেস্ট আর ব্রাশ দিয়ে মাজি, তা ব্রাশ তো আর দেয়া যাবে না। তাহলে তোমার পেস্টটাই দাও একটু। বসে থাক, আসছি। ঝন্টু অবাক হয়ে বলল, তোমাকে আবার এর জন্য নামতে হবে?
চাবিটা দাও, আমি নিজেই নিয়ে নেবক্ষণ। যদু চাবি দিল না। রোষ কষায়িত চোখে ছেলেকে আরেকবার দেখে নিয়ে উপরে উঠে এলো। আজ ঘর গৃহস্থালির কাজ কম। সুমিত অফিসে যাবে না, আর জলখাবারের রুটি ঝি বানায়। তার স্বার্থ আছে। 4-6খানা রুটি সে আঁচলে ঢেকে বাড়ি নিয়ে যায়। যদু চটপট আরেক দফা চা বানিয়ে ফেলল। সবাইকে দিয়ে এবং নিজে খেয়ে নিচে নেমে এসে দরজা খুলে বলল, যা, তাড়াতাড়ি সেরে নে। ঝন্টু বিরক্ত হয়ে বলল, দরজাটা যে কেন খুলছিলে না? মানুষের হাগামোতাও তো আছে রে বাপু। যদু ছেলের দিকে এমন চোখে তাকালো যে চোখে খুনি তাকায়, বাপ নয়। বাথরুমে যত দেরি করতে লাগলো ঝন্টু, বাইরে দাঁড়িয়ে ততই অস্থির হাতে চাবি নাচাতে থাকে যদু। ছেলেটার মতলব তার ভালো লাগছে না। যদুর ঘরে কলিং বেল বেজে উঠল ক্র্যাং ক্র্যাং করে। ডাক এসেছে দোতলা থেকে। যদু উঁচু গলায় বলল, হলো তোর? ঝন্টুর হয়নি। শাওয়ারের শব্দ হচ্ছে। যদুর ডাক শুনতে পেল না। ভারী উদ্বেগে পড়ে গেল যদু। ওপরে না গেলেই নয়, অথচ ঝন্টুর হেফাজতে কয়েক মিনিটের জন্যও ঘরখানা ফেলে যাওয়া নিরাপদ হবে না। তাড়াহুড়োয় মাথায় যে বুদ্ধিটা এলো তাই করল যদু। বালিশটা বগলে নিয়ে দোতলায় উঠে এলো। মৃগাঙ্কবাবু ফোনে কারো কন্ডোলেন্স মেসেজ নিচ্ছিলেন। ফোনটা রাখতে রাখতে অবাক হয়ে বললেন, বগলে বালিশ কেন রে? রোদে দেব। রোদে দিবি কেন? জল পড়ে ভেজে গিয়েছিল। সামনের বারান্দায় রোদ আসে। যদু একটা কাঠের চেয়ার টেনে রোদে বালিশটা রাখল। খুবই বিপজ্জনক এবং বিসদৃশ্য কাজ। চাকরের বালিশ সামনের বারান্দা রোদে শুকোচ্ছে, এরকমটা হয় না। তার উপর মৃগাঙ্কবাবুর নাকের ডগায়। ভরসার কথা, মৃগাঙ্কবাবুর রুচি হবে না যে যদুর বালিশটা ছুঁয়ে বা নেড়েচেড়ে দেখবেন। মৃগাঙ্কবাবু যদুর কাণ্ডটা স্থির চোখে দেখলেন। নিশ্চয়ই মনে মনে একটা কারণও ব্যাখ্যা করে নিলেন। তবে যদু তেমন পরোয়া করল না। কাল রাত থেকেই এই লোকটার উপর তার সমীহের ভাবটা কেটে গেছে। লোকটাকে তার ঘেন্না হচ্ছে, ভীষণ ঘেন্না। তাকে ডাকছিল সুমিত। কতগুলো প্যান্ট জামা দিয়ে বলল, এগুলি ইস্ত্রি হবে। আজই চাই? হ্যাঁ, এখনই। যদু ইস্ত্রির প্লাগ লাগালো। জামা প্যান্ট ইস্ত্রি করতে সময়ও গেল খানিকটা। আধ ঘন্টা বাদে আবার নিচে নামলো সে। ঝন্টু টেরি কেটে তার বিছানায় বসে আছে। বাবা, তোমার বালিশটা কোথায় গেল? কেন? ভাবছিলাম একটু শোবো। শুবি? তুই শুবি কেন? তোর তো সকালে বাড়ি যাওয়ার কথা। ঝন্টু ফিচেল হাসি হেসে বলল, রাতে তো ঘুমই হলো না, ভাবছিলাম একটু জিরিয়ে যাই। জিরোতে হবে না, এখন বাড়ি যা। ঝন্টুর মুখ চোখের ভাব যদুর একেবারেই ভালো ঠেকছে না। ছোকরা এমনভাবে বালিশের কথা জিজ্ঞেস করলো যে বুকটা ব্যাঙের মতো লাফ মেরেছিল যদুর। বড় খিদে পেয়েছে বাবা। গিন্নিমা মারা গেছেন, এ অশৌচের বাড়ি, এখানে খাবার টাবারের ব্যবস্থা নেই, বাইরে খেয়ে নিয়ে গে যা। ঝন্টু উঠল। যদু হঠাৎ জিজ্ঞেস করলো, তোর পকেটে অনেক টাকা দেখছি, এত টাকা কোথায় পেলি? মায়ের ওষুধের টাকা। এই বলে ঝন্টু তার বাপের চোখে তাকালো, যেন শেয়ানে শেয়ানে বোঝাপড়া হচ্ছে। ঝন্টু চলে যাওয়ার পর যদু খানিকটা নিশ্চিন্ত হলো। মৃগাঙ্কবাবু বাথরুমে গেলে সে তার বালিশখানা এক ফাঁকে ঘরে রেখে আসতে গেল। শ্যামার মা ময়লা ফেলতে গিয়েছিল। তার সঙ্গে সিঁড়িতে দেখা। সাত সকালে তুমি একটা বালিশ নিয়ে ছোটাছুটি করছো কেন বলো তো? একটু আগে দেখলুম বালিশ নিয়ে দোতলায় উঠলে, এখন আবার নামছো। যদু কি বলবে ভেবে পেল না। তবে সে বুঝতে পারছে যে চালে বড্ড ভুল হচ্ছে। সে চোখে পড়ে যাচ্ছে লোকের। তার কপালটাই খারাপ। সে বলল, রোদে দিয়েছিলাম, ঘরে রাখতে যাচ্ছি। এত তাড়াতাড়ি রোদে দেওয়া হয়ে গেল? শ্যামার মা উঠে গেল। যদু হাঁপ ছেড়ে বাঁচল। কয়েকদিনের মধ্যে বাড়ি ভরে গেল আত্মীয় স্বজনে। প্রমিত তার বউ বাচ্চা সহ আমেরিকা থেকে এসে গেছে। বর আর বাচ্চা সহ সুমিতাও এসে গেল, সঙ্গে চাকর। বাড়িতে 3টে গাড়ি, একটা সুমিতের, একটা মৃগাঙ্কবাবুর, আর একটা ছিল গিন্নিমার। সে গাড়িটা চালায় মান্তু। মান্তু অনেক দিনের লোক। তার কাছেই গাড়ি চালানো শিখেছে যদু। কাজের বাড়িতে 24 ঘন্টা গাড়ির দরকার বলে মান্তুকে বাড়িতেই থাকতে হুকুম দিলেন মৃগাঙ্কবাবু। কিন্তু থাকবে কোথায় মান্তু? সমাধান একটাই, যদুর ঘর। সুমিতার চাকর রামুয়াও এখন থাকবে যদুর ঘরে। যদু তো আর আপত্তি করতে পারে না।
কিন্তু ব্যবস্থাটা তার পছন্দ হয় না। দুপুরে খেয়ে এসে ঘরে যা দৃশ্য দেখল তাতে তার চক্ষু স্থির। মান্তু তার বিছানায় শোয়া, মাথায় বালিশ। ঘুমোচ্ছে, বেচারা ক্লান্ত। সারা সকাল শ্রাদ্ধের বাজার করতে হয়েছে, বুড়ো বুড়ি আত্মীয় স্বজনকে নিয়ে আসতে হয়েছে কলকাতার বিভিন্ন ডেরা থেকে। ফের পৌঁছেও দিয়ে আসতে হয়েছে কয়েকজনকে। যদুর বুকে ঢিপঢিপানি উঠল, জল তেষ্টা পেতে লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই। মেঝে একটা মাদুর পেতে শুয়ে পড়ল। বুকে বড় কষ্ট। কে যেন কোথায় যাবে, মান্তুর ডাক পড়ল। চোখ চেয়ে এসে যদুকে বলল, এই বালিশে শোও নাকি? এ বাবা, এ ভীষণ শক্ত বালিশ। ভিতরে কি যেন খড়মড় করছিল। যদু জবাব দেওয়ার জন্য হাঁ করলো বটে, কিন্তু কোনো কথা এলো না মাথায়। মান্তু অবশ্য তার জবাবের জন্য অপেক্ষা করল না, বেরিয়ে গেল। যদু উঠে বালিশটাকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে রইল। এই দামি বালিশটা আজকাল সর্বক্ষণ তার দুঃস্বপ্নের কারণ। দিন দুই বাদে একদিন যদু রান্নাঘরে ভারী ব্যস্ত। সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, এমন সময় দারোয়ান এসে খবর দিয়ে গেল, তোমার ছেলে এসেছে, নিচে বসিয়ে রেখেছি। ছেলে শুনেই যদু হাতের কাজ ফেলে দৌড়লো নিচে। ঝন্টু ফের এসেছে, সর্বনাশ! ও যে টাকার গন্ধ পায়। কিন্তু নিচে এসে দেখলো ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পল্টু, মুখটা চুন। কিরে? একটা খবর দিতে এলাম, দাদা টাকা চুরি করে পালিয়েছে। ঝন্টু? হ্যাঁ। রাগে দুঃখে যদুর হাত পা কাঁপছিল। হাত মুঠো পাকিয়ে সে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করে বলে, কত টাকা? তুমি যে 2000 টাকা পাঠিয়েছিলে তার সবটা দিদি পুঁতে রেখেছিল শোয়ার ঘরে। বিশু দরজায় দাঁড়িয়ে। 2000 টাকার কথা শুনলো নাকি? যদু চোখের ইশারায় চুপ করালো পল্টুকে। বলল, ঘরে আয়। ঘরে এখনো তালা দেয় যদু, চাবি তার কাছে থাকে। দরকার মতো রামুয়া বা মান্তু চেয়ে নেয়। তবে যদু বাইরে গেলে চাবি রামুয়ার কাছে রেখে যেতে হয়। এই সময়টা ভারী উদ্বেগে কাটে যদুর। বালিশটা তোষকের নিচে গুজে রাখা, যাতে কারো নজরে না পড়ে চট করে। কিন্তু এইভাবে যে বেশি দিন চলবে না তা যদু বুঝতে পারছে। পল্টুর কাছে ঘটনাটা আদ্যোপান্ত শুনল যদু, তারপর গুম হয়ে বসে রইল। ঝন্টুকে কাছে পেলে এখন সে খুন করতে পারে, কিন্তু খুন হওয়ার জন্য ঝন্টু যে হাতের কাছে এগিয়ে আসবে তেমন সম্ভাবনা নেই। এখন কিছুদিনের জন্য তার টিকিটিরও দেখা পাওয়া যাবে না। যদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কপাল। পল্টু একটু নিম্ন স্বরে বলল, দাদা কিন্তু গায়ের আশেপাশেই আছে। যদু কঠিন চোখে চেয়ে বলল, কোথায়? হরিহরের দলে ভিড়েছে, চুরি ছিনতাই করছে চারদিকে। যদু মাথা নেড়ে বলল, বুঝেছি, পুরোপুরি লাইনে নেমে গেল তাহলে। হরিহর শুধু চোরই নয়, চোর ডাকাতদের সেই হলো মাথা। যদু তাকে বহুকাল ধরে চেনে। পল্টু একটু দ্বিধা করে বলল, মনীশবাবুর ক্যাম্পের চুরিটা হরিহরই করেছে বলে মনে হয়। কিসের চুরি? বলে যদু অবাক হয়ে ছেলের দিকে তাকালো। পল্টু পুরো ঘটনাটা বলল। যদু মাথা নেড়ে বলল, বাড়িতে আনাটা ঠিক হয়নি, এসেছে যখন ফেলাও তো যাবে না। শাসনবাবু খোরাকি দিয়েছেন, মনীশবাবু আবার দীনেশবাবুর আত্মীয় তো, তাই। যদু ছেলেকে বিদায় দিয়ে উপরে উঠে এলো। মাথার মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি করবে, কি করা উচিত তা বুঝতে পারছে না। বড়লোকের বাড়িতে শোক না থাক, শ্রাদ্ধ আছে, সেটা এলাহি ব্যাপারও বটে। বালিশের জন্য উদ্বেগ নিয়েই দৌড়ঝাঁপ ইত্যাদি যদুকে উদয়াস্ত ব্যস্ত রাখলো। দুই ছেলের কেউই ন্যাড়া হলো না। পুরুতকে তার বদলে মূল্য ধরে দিল। তারপর বসলো দান সাগর করতে। সে নিজে মরলে ঝন্টুও বোধহয় ন্যাড়া হবে না। শ্রাদ্ধই করবে কিনা তাও বুঝতে পারছে না যদু। সংসার আজ যদুকে কান ধরে অনেক কিছু শেখাচ্ছে। শ্রাদ্ধ শান্তি মিটে গেল। নিয়ম ভঙ্গের পর প্রমিত ফিরে গেল আমেরিকায়। মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি। আত্মীয় স্বজনরা যে যার নিজের জায়গায়। বাড়ি ফাঁকা হলো। সবচেয়ে বড় কথা, যদু তার নিজের ঘরখানা আবার ফেরত পেল। ফাঁকা ঘরে বসে যদু এক রাতে নানা কথা ভাবতে ভাবতে বালিশটায় হাত বোলাচ্ছিল। হঠাৎ তার মনে হলো, এখন যখন তার বেশ কিছু টাকা হয়েছে, তখন তার কলকাতায় চাকরি আঁকড়ে ধরে পড়ে থাকার দরকার কি? সে দেশে ফিরে গেলে এখনো হয়তো ছেলেপুলেগুলো সবাই অমানুষ হয়ে যাবে না। পল্টুটাকে হয়তো বা সামাল দেওয়া যাবে।
মনুর জন্য যদি একটা ভালো পাত্র জোগাড় করতে পারে তাহলে 10,000 15,000 টাকা খরচ করে তাকে বিয়ে দেবে, ঘরদোর পাকা করবে। কত কি করতে মন চায় যদুর। তবে টাকাটারও একটা মায়া আছে, কাছে থাকলেই ভালো লাগে, শরীর গরম থাকে। মৃগাঙ্ক মানসিক চাপ থেকে মুক্তি পেয়েছেন। কল্পনার মৃত্যুটা তাকে একটু একা করে দিয়েছে বটে, কিন্তু একটা ভারও তো সরে গেছে। যতদিন কল্পনা স্বাভাবিক এবং সুস্থ ছিল ততদিন একরকম। যেই ক্যান্সার ধরা পড়ল অমনি শুরু হলো নিরন্তর টেনশন, দিন গোনা। ক্রমে ক্রমে মৃত্যু পথযাত্রীর মুখশ্রীতে পাণ্ডুরতার সঞ্চার দেখে ভয় পাওয়া। শূন্যতা নেমে এলো বটে, কিন্তু মৃগাঙ্ক সামনে অনেকটা ফাঁকা জমিও পেলেন, কিছু স্বাধীনতা। 60 পার হলেও মৃগাঙ্কর স্বাস্থ্য এখনো দারুণ ভালো। শরীরে মেদ নেই, যথেষ্ট বলশালী তিনি। তার সব রকম খিদেই বেশ তীব্র। খাদ্য ও নারী তার কাছে সমান ভোগ্যবস্তু আজও। কিন্তু সব ব্যাপারে মৃগাঙ্কর সংযমও আছে। কল্পনা বেঁচে থাকতেও তিনি পরনারী গমন করেছেন বটে, তবে তার বাছাবাছি ছিল। যাদের প্রতি মানসিক টান অনুভব করেছেন তাদের সঙ্গেই লিপ্ত হয়েছেন। দীনেশের মতো নির্বিচার তিনি নন। মৃগাঙ্ক আসলে ভাড়াটে মেয়ে মানুষ পছন্দ করেন না, তিনি চান নিজস্ব মেয়ে মানুষ। এখন আর অ্যাডভেঞ্চারও তার ভালো লাগে না, তিনি এক জায়গায় থামতে চান। তার মনে হচ্ছে অলকাকে নিয়ে তিনি বাকি জীবনটা চমৎকার কাটিয়ে দিতে পারবেন। কল্পনার শ্রাদ্ধের কয়েকদিন বাদে মৃগাঙ্কর দিল্লি যাওয়ার দরকার পড়ল। কনসালটেন্সির কাজে সারা ভারতেই ঘুরতে হয়, নতুন কিছু নয়। তবে এবার নতুন একটা মাত্রা যোগ করতে ইচ্ছে হলো মৃগাঙ্ক বাবুর। তিনি অন্য শহরে গেলে থাকতে হয় হোটেলে। এই থাকাটা ভারী নীরস আর একঘেয়ে। দু একবার কলগার্ল নিয়েছেন বটে, কিন্তু ওসব ব্যবসায়িক মেয়ের টাকা পয়সার সচেতনতা এত বেশি এবং ব্যবহার এত কৃত্রিম যে সেটা আরো যন্ত্রণার কারণ হয়েছে। নিছক মেয়ে মৃগাঙ্ক পছন্দ করেন না, অথচ বড় ইচ্ছে করে সারাদিন কাজ করে কর্মক্লান্ত দিনান্তটি এক নয়া সহচরীকে নিয়ে কাটান। সেটা আজ অবধি হয়নি। দিল্লি যাওয়ার আগের দিন দীনেশের বাড়িতে গিয়ে অলকাকে ধরলেন। আমার সঙ্গে কাল একটু বাইরে যেতে পারবে? অলকার চোখ ঝিকিয়ে উঠল। কোথায়? দিল্লি। দিল্লি? অলকা অবিশ্বাস ভরে চেয়ে থেকে বলল, সত্যি? আমি কলকাতা ছাড়া একটাও বড় শহর দেখিনি কখনো। সত্যি নেবেন? নেব বলেই তো বলছি, কিন্তু তোমার স্বামীর কি খবর? অলকা গোঁজ হয়ে বলে, নতুন আর কি, সারাদিন খিটখিট করে, শরীরও ভালো না, সবই তো জানেন। জানি, দিল্লি গেলে আপত্তি করবে না তো লোকটা? ওর আপত্তিতে কি যায় আসে বলুন, বড়জোর গালাগাল দেবে একা একা ফেলে গেছি বলে। তবে মুখ বন্ধ করা যায় যদি পেসমেকারের টাকাটা জোগাড় হয়। পেসমেকারের টাকা দেওয়া হবে, ওকে সে কথা বলো। বলেছি। মুশকিল হলো আমি ইচ্ছে করলেই ক্যাশ টাকায় হাত দিতে পারি না। আমার সব টাকাই কোম্পানিতে খাটছে। ক্যাশ যা ছিল তা খরচ হয়েছে কল্পনার চিকিৎসায়। অলকা উদ্বেগের সঙ্গে বলল, আপনি কি এখন টানাটানির মধ্যে আছেন? মৃগাঙ্ক হেসে মাথা নেড়ে বললেন, না রে বোকা না, টানাটানি নয়, এটা হচ্ছে অ্যাকাউন্টের ব্যাপার। হঠাৎ করে 15-20 হাজার টাকা অন্য খাতে তুললে অডিট ধরবে। তবে উপায় একটা হয়তো আছে। কি উপায়? বলবো ক্ষণ, কাল বিকেলে প্লেনে বসে। প্লেন? বলে অলকা বিস্ময়ে নিথর হয়ে গেল। মৃগাঙ্ক বললেন, প্লেনে চড়নি বোধ হয়? না, চড়ার কথা কল্পনাও করতে পারিনি। ঠিক আছে, অভিজ্ঞতাটা তাহলে হোক। টিকিট কাটা থাকবে, তুমি ট্যাক্সি করে দমদম চলে যেও। পারবে তো? ও মা, পারবো না কেন? মৃগাঙ্ক তৃপ্ত বোধ করলেন। আয়ু ফুরিয়ে আসছে, এখন এই শেষ কটা বছর যদি এক জায়গায় নোঙর ফেলে কাটানো যায়। অলকাকে তার ভারী ভালো লাগে। কেন লাগে তার বিচার তিনি কখনো করবেন না। সিদ্ধান্তটি দীনেশকেও বলতে হলো। এখনো অলকা তার একার নয়, তার ওপর অলকার প্রথম প্রমোটার তো দীনেশই। ওরও অধিকার আছে, মতামত আছে। দীনেশ শুনে তাচ্ছিল্যের ভঙ্গিতে হাতটা নেড়ে বলে, তোর আর উন্নতি হলো না। একটা নতুন ভালো জিনিস আসছে, অলকা তো পুরনো কাসুন্দি। মৃগাঙ্ক হাসলেন, বললেন, নতুন মেয়ে সেট হতে সময় লাগবে। অলকা পুরনো বলেই সেট হওয়া, বিশ্বস্ত। আমার চলে যাবে। একটা কথা বলে দেই,
এখন বউঠান নেই তাই বলছি, অলকাকে আবার বিয়ে টিয়ে করে বসিস না। তুই তো বরাবর এই ব্যাপারে গাড়ল। আরে না, আরো একটা কথা আছে, সেটা বলবো কিনা ভাবছি। ভাবছিস কেন? প্রেম দুধে না ছানা কেটে যায়। যাবে না। অলকার স্বামীর সঙ্গে আমি দেখা করেছি। লোকটা বলল ও তোদের পাড়ায় থাকতো এক সময়, ইলেকট্রিকের কাজ করতে তোর বাড়িতেও যেত। আর যদুর সঙ্গে অলকার নাকি একটা সফট সম্পর্ক ছিল। মৃগাঙ্ক স্তম্ভিত হয়ে গেলেন। খানিকক্ষণ সময় নিলেন সামলাতে। বললেন, যদুর সঙ্গে? ব্যাপারটা তোকে বোধহয় আগেই বলা উচিত ছিল। মায়া হলো বলে বলিনি। মৃগাঙ্ক ফের স্বগতোক্তির মতো করে বললেন, যদুর সঙ্গে? দীনেশ মাথা নেড়ে বলল, ব্যাপারটা দুভাবে নেওয়া যায়। সমাজতান্ত্রিক দেশে তো আর বাবু চাকরে কোনো ভেদ নেই। আমরাও তো বিলেতে সেই টেনিস ক্লাবের বল বয়ের বোনের সঙ্গে প্রেম করতাম। ওটা না ধরলেই হয়। মৃগাঙ্ক ফর্সা মানুষ, একটু লাল হলেন। তারপর বললেন, ব্যাপারটা কত দূর গড়িয়েছিল? ঝড়ুয়া তো অনেক দূরের কথাই বলল, তবে আমার ততটা বিশ্বাস হয় না। শালা বউয়ের নামে বানিয়েও বলতে পারে। এখন খাড় আছে, তবে হৃদয় ঘটিত কিছু একটু হয়েছিল বোধহয়। মৃগাঙ্ক স্বাভাবিক বোধ করছিলেন না, কেমন অস্বস্তি হচ্ছে। মনে মনে পিছোচ্ছিলেন। দীনেশ নিমিলিত নয়নে বন্ধুর অস্বস্তি লক্ষ্য করে বলে, যদু চাকর হলেও কায়স্থ, আমাদের দেশের লোক, স্বজাতি। একসময় তারা রীতিমতো ভদ্রলোকও ছিল। মৃগাঙ্ক কথাটা কানে না তুলেই বললেন, এই ঘটনা জানার পর থেকে কি তুই অলকাকে তাড়ানোর ডিসিশন নিয়েছিস? দীনেশ শান্ত গলায় বলে, আমি একটু প্রাচীনপন্থী, ক্লাস মানি। হ্যাঁ, সেই জন্যই। মৃগাঙ্ক নিজের হাতের তেলোর দিকে চেয়ে থেকে বললেন, ঘটনাটা কত পুরনো? বছর চারেক তো বটেই, কিন্তু তোর অত খতেনে কি দরকার? মেয়ে মানুষ হলো স্রোতের জল, ডুব দিয়েই উঠে পড়বি। অত সব ঘিনপিত থাকলে কি চলে? তাহলে আমাকে ঘটনাটা বললি কেন? বললাম, যদুকে নিয়ে একটু ভাবতে হচ্ছে বলে। শাসনের কাছে খবর পেলাম যদু নাকি কদিন আগে দেশের বাড়িতে 2000 টাকা পাঠিয়েছে। শুনে খটকা লাগলো। হঠাৎ 2000 টাকা ও পেল কোথায়? ওর যা আয় তাতে তো সম্ভব নয়। অবশ্য ধারটার করে থাকতে পারে, তবু বলে রাখলাম। মৃগাঙ্ক একটু অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর হঠাৎ বললেন, আমি যদুকে নিয়ে ভাবতে রাজি নই। ওসব কথা থাক। অলকার সঙ্গে যদুর সম্পর্ক কতটা ছিল তা কি করে জানা যাবে? দীনেশ মাথা নেড়ে বলে, কতগুলো জিনিস কোনোদিনই জানা যায় না। মিয়া বিবি কেউ তো কবুল করবে না। ও নিয়ে কেন মাথা গরম করছিস? বরং যদুর উপর একটু নজর রাখ। ওকে আমিই দিয়েছিলাম তোর বাড়িতে। আমার একটা দায়িত্ব আছে। মৃগাঙ্ক প্রগাঢ় চিন্তিত মুখে উঠে পড়লেন। পরদিন দিল্লির প্লেনে পাশাপাশি বসে অলকাকে মৃগাঙ্ক সরাসরি জিজ্ঞেস করলেন, আমাদের চাকর যদুকে কি তুমি আগে থেকে চিনতে? অলকা জীবনে প্রথম প্লেনে চড়েছে। তার উত্তেজনা, শিহরণ সব সুন্দর মুখখানায় ক্ষণে ক্ষণে নানা বর্ণের সঞ্চার করছে। এক হাতে সে খামচে রেখেছে মৃগাঙ্কর কবজি। আকাশে 30,000 ফুট শূন্যতায় ভাসছে সে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। মৃগাঙ্কর কথাটা ভালো শুনতে পেল না সে। কেবল বলল, কে যদু? মৃগাঙ্ক একটা গাঢ় নিঃশ্বাস ফেলে বললেন, যদুর কথা তোমার মনে নেই? অলকার হঠাৎ মনে পড়ল। সে মৃগাঙ্কর দিকে চেয়ে বলল, যদু? তার মানে আপনার বাড়ির চাকর? হ্যাঁ। চিনব না কেন, ও পাড়ায় তো ছিলাম আমরা। কিরকম চিনতে? আমার স্বামীর সঙ্গে আলাপ ছিল। আর কিছু? আর কি? বলে অলকা সভয়ে মৃগাঙ্কর দিকে চেয়ে রইল। সেটাই জানতে চাইছি। অলকা মাথা নেড়ে বলল, আর কিছু নয়, তবে লোকটা আমাকে একটু জ্বালাতন করতো মাঝে মাঝে। অলকা সামলে গেল। যদুর কথাটা যে কখনো উঠতে পারে তা তার আন্দাজ ছিল। সে এও জানে সব ঘটনা পুরোপুরি অস্বীকার করতে নেই। খানিকটা স্বীকার করে বাকিটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হয়। ঠেকে শিখেছে। কিরকম জ্বালাতন? অলকা মুখ টিপে হেসে বলল, কুজোর যেমন চিত হয়ে শোয়ার শখ হয়, ওরও হতো। আমরা গরিব ছিলাম তো, তাই সমান ভাবত। তুমি কি করতে? ফিরেও চাইতাম না। কপাল দোষে গরিব ঘরে বিয়ে হয়েছিল আমার। নইলে এসব বাজে লোক সুযোগ নেওয়ার চেষ্টা কেন করবে বলুন? তোমার স্বামী দীনেশকে কি বলেছে জানো?
বলেছে তোমার সঙ্গে নাকি যদুর একটা সফট সম্পর্ক ছিল। আমার স্বামী তো কত কিছুই বলে। আমার মরণ কামনা করে ঠাকুর দেবতাকে ডাকে। ওর কি মাথা ঠিক আছে? যদুর সঙ্গে সম্পর্ক? মা গো, ভাবতেই পারি না। অলকার চোখ জলে ভরে আসছিল। মৃগাঙ্ক তার হাতে মৃদু চাপ দিয়ে বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি যে কেন তোমার ওরকম বদ স্বামীটিকে বাঁচিয়ে রাখতে চাও সেটাই বুঝতে পারি না। মরলে বিধবা হব যে, সেটা ভারী বিশ্রী। মৃগাঙ্ক হাসলেন। ও মরলে তুমি বিধবা হবে কেন? অলকা ভালো মানুষের মতো মুখ করে বলল, হব না না। আসলে আমি শাস্ত্র জানি না তো। কি থেকে কি হয় কে জানে বাবা। মৃগাঙ্ক অলকার হাতে আবার একটু চাপ দিয়ে বললেন, যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি বিধবা হবে না। আপনি অনেক দিন বেঁচে থাকুন। মৃগাঙ্ক পিছনে হেলান দিয়ে চোখ বুজে বললেন, তা বলে আমি হৃদয়হীন নই। তোমার স্বামীর পেসমেকারের টাকাটা আমি ঠিকই দেব। আপনি তো অনেক দিচ্ছেন। প্লেনের কত টাকা ভাড়া, হোটেলের খরচ, এসব কোম্পানির টাকা। তবু আপনি অনেক করেছেন। মৃগাঙ্ক চোখ খুললেন না। কল্পনার জমানো টাকা ঘরের কোথায় রাখা আছে ভাবতে ভাবতে হঠাৎ তিনি সোজা হয়ে বসলেন। তাই তো। মাঝরাতে একটা ভয়ঙ্কর চেঁচামেচিতে ঘুম ভাঙল মনীষের। কে যেন অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে, আর সেই সঙ্গে ঘটিবাটি আছড়ে পড়ার আওয়াজ। ঘুম চোখে তার প্রথম মনে হলো বাড়িতে ডাকাত পড়েছে। আজকাল সে হাতের কাছে একখানা লাঠি রেখে শোয়। সেখানা নিয়ে মনীষ লাফিয়ে উঠল। একটা হারিকেন নিবু নিবু করে রাখা ছিল ঘরে, সেখানা উস্কে সে হুড়কো খুলে বেরোলো। উঠোনে একটা কলসি আর কয়েকটা বাসন পড়ে আছে। ওপাশের ঘরের দরজা খোলা। দাওয়ায় পল্টু, মন্টু আর মনু দাঁড়ানো জড়সড় হয়ে। ঘর থেকে সেই লোকটার চেঁচানি শোনা যাচ্ছে, সঙ্গে মনুর মায়ের কান্নার শব্দ। লোকটা পাড়া মাত করে চেঁচিয়ে বলছে, এইসব গর্ভস্রাবকে জুতিয়ে বাড়ি থেকে বের করে দিতে হয়। তোমাকে বলছি, 7 হাত মাটির তলায় ওকে পুঁতে তবে ছাড়ব, জ্যান্ত পুঁতব। উঠোনটা পার হয়ে হরিণ পায়ে মনু এ পাশে চলে এলো। মনীষ কিছু বলার আগেই উত্তেজিত ফিসফিসানিতে বলল, বাবা এসেছে একটু আগে, খুব রেগে আছে দাদার উপর। অতগুলো টাকা। আপনি ঘরে যান, এসব শুনবেন না, পায়ে পড়ি। মনুর গলায় এমন একটা আকুতি ফুটল যে মনীষের ভারী মায়া হলো। এ মেয়েটাকে আজই সে ইতিহাস পড়াচ্ছিল। কি চমৎকার মাথা আর স্মৃতিশক্তি! এর বাপটা তাহলে অত খারাপ খারাপ কথা বলে কি করে? মনীষ পিছিয়ে ঘরে এসে দরজাটা ভেজিয়ে দিল, তবে শুতে গেল না। চেয়ারে বসে রইল গুম হয়ে। লোকটার রাগের যে কারণ নেই তা নয়। গরিব মানুষ, কষ্টে সৃষ্টে হয়তো ধার কর্জ করে 2000 টাকা জোগাড় করেছিল। অমানুষ ছেলেটা চুরি করে ভেগেছে। তাহলেও লোকটা যে মনুর বাবা সে কথা মনীষ ভোলে কি করে? মনীষ হঠাৎ শুনতে পেল মনু তার বাবাকে সামলাচ্ছে। বাবা, এবার চুপ করো, দীনেশবাবুর আত্মীয় রয়েছে বাড়িতে, ভুলে গেলে? এ কথায় যদু হঠাৎ চুপ করল। একটু বাদে যদুর কান্নার শব্দ শুনতে পেল মনীষ। কাঁদতে কাঁদতে এক পর্দা নিচু গলায় যদু বলছে, শুয়োরের বাচ্চা, খানকির ছেলে, আমার রক্ত জল করা অতগুলো টাকা মেরে চলে গেল। তোমার পেট নাস্তা কর, ওই গর্ভ থেকে এরকম জঞ্জাল জন্মায় কেন? হ্যাঁ? মনীষ ঘরে বসেই কানে আঙ্গুল দিল। উঠোন থেকে কেউ বাসন কোসন কুড়িয়ে নিচ্ছে, মিষ্টি চুড়ির শব্দ, সেই সঙ্গে ফিসফাস কথার আওয়াজ। মনীষ হ্যারিকেনটার কল ঘুরিয়ে আলো কমিয়ে দিয়ে বিছানায় ঢুকল। তার শরীর দুর্বল, অনেকটা রক্ত চলে গেছে, সেই ক্ষতিটা এখনো পূরণ হয়নি। অনেক রাত অবধি মনীষ ঘুমোতে পারল না। জেগে থেকে শুনল ওপাশের ঘরে যদুর কান্না থেমে এলো। এখন একটু তপ্তস্বরে কথাবার্তা হচ্ছে, সম্ভবত কিছু খাবেও যদু। মনীষ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যদু এসে হাত জোড় করে নমস্কার করে বলল, মনীশবাবু ভালো আছেন? যদুর সঙ্গে পরিচয় না থাকলেও তাকে কয়েকবার দেখেছে মনীষ। সে বলল, হ্যাঁ। আপনি ভালো? যদুকে এই যে আপনি আজ্ঞে করে কথা বলছে মনীষ, এটা স্বাভাবিক নিয়মে সম্ভব ছিল না। যদু মনীষের উল্টো দিকে চেয়ারে বসে বলল, একটা জমি বায়না করতে আসতে হলো, আজই চলে যাব,
তা শুনলাম আপনাকে নাকি চোর খুব মেরেছে। মনীষ মৃদু হেসে বলল, খুব। বাঁচাই মুশকিল ছিল। আপনাদের আশ্রয় না পেলে। কি যে বলেন! এ তো কর্তব্যই। গাগঞ্জ বড় খারাপ জায়গা হয়ে গেছে। আগের মতো নেই। ভদ্রলোকের বাসের অযোগ্য। তাই দেখছি। তবু আমরা আর কোথায় যাব বলুন? শহর হলো বড়লোকদের জায়গা। মনীষ চুপ করে থেকে কথাটা একরকম মেনে নিল। রহিমের জমিটা সস্তায় পাচ্ছি বলে নিলুম। শহরের তোলা টাকায় আর চলে না। গায়ে যা হোক ধানটা আঁশটা হয় তো পেট চলে। তা তো ঠিকই। সবাই গায়ের সঙ্গে সম্পর্ক তুলে দিলে কি আর চলবে? কলকাতায় কাঁচা লঙ্কা 10 টাকা কিলো। ভাবতে পারেন, আমাদের মতো লোকের নাভিশ্বাস ওঠার জোগাড়। ভেবেচিন্তে দেখলাম গায়ে জমি বাড়ানো ভালো। শহর আমাদের দেখবে না। তা তো ঠিকই, আপনি ঠিক কাজই করছেন। যদু এসে তার ক্ষতস্থানটা ব্যান্ডেজে বাঁধা অবস্থাতেই দেখে বলল, ইস, মাথায় মেরেছে। কঙ্কাশনটা যে যায়নি সেই ঢের। আর একটু এদিক ওদিক হলেই হয়তো যেতে পারত। কঙ্কাশন শুনে মনীষ একটু হাসল। শহরের প্রভাব। যদু নিজে থেকেই বলল, আপনি এখানেই থাকুন, যত দিন ইচ্ছে। মনুটাকে মানুষ করে দিয়ে যান। এরা তো ভদ্রলোকের সঙ্গ পায় না। দেখছেন তো কি হাল। আপনি থাকলে একটা বল ভরসা পাবো। কিন্তু আমার তো বেশি দিন থাকার উপায় নেই। আমার তো কাজ আছে। শুনেছি গায়েই আপনার কাজ। টানা না থাকলেও মাঝে মাঝে এসে যদি থাকেন তো তাতে আমার মনটা দাঁড়িয়ে যাবে। মেয়েটা লেখাপড়ায় বড় ভালো ছিল। এখনো আছে, পড়লে ভালো রেজাল্ট করবে। যদুর চোখ কন্যা গর্বে ছলছল করে। ধরা গলায় বলে, আপনি আশীর্বাদ করবেন, তাতেই হবে। আপনি দীনেশবাবুর আত্মীয়। তিনি আমার অন্নদাতা। আপনার মতো মানুষকে মাথায় করে রাখতে হয়। মনীষ মৃদু হেসে বলল, এ কথা শুনলে দীনেশবাবু কিন্তু খুশি হবেন না। তিনি আমাকে পছন্দ করেন না। কি যে বলেন! বলে যদু একটু অধবদন হলো। তারপর মুখ তুলে বলল, কাল রাতে মাথাটা বড্ড গরম ছিল। আপনার ঘুমের ভারী ব্যাঘাত হয়েছে। ও কিছু নয়। এ বাজারে 2000 টাকা তো সোজা কথা নয়। আপনারও তো কত গেল, সবই কপাল। ঝন্টুর নামে পুলিশে একটা ডায়েরি করাবো ভাবছি। ছেলের নামে? মনীষ ভ্রু তুলল। যখন ছেলে ছিল তখন ছিল। এখন কি আর ছেলে আছে? লায়েক হয়ে মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। শোনেননি তার গুণের কথা? হরিহরের দলে ভিড়েছে। হরিহর একটা সাংঘাতিক ভিলেন লোক। আমি চিনি না। চীনে কাজও নেই। আপনি বরং বিশ্রাম করুন। আমি ওদিকটা ঘুরে আসি। আজই কলকাতা ফিরতে হবে। বাবু দিল্লি যাওয়ায় একদিনের ছুটি পেয়ে এসেছি। যদু চলে যাওয়ার পর মনীষ উঠোন ঝাড়ু দেওয়ার শব্দ পেয়ে বাইরে এলো। ধান শুকোবে বলে উঠোন পরিষ্কার করছে মনু। মেয়েটা সারা দিন কাজ করে। এত ঘরের কাজ করলে পড়বে কখন? আজ পড়বে না মনু? আজ থাক। কেন থাকবে কেন? বাবা এসেছে, আজ আমার ছুটি। তোমার বাবা তো বেরিয়ে গেলেন, জমে বায়না করে ফিরে যাবেন আজই। আচ্ছা বাবা, যাচ্ছি। আগে মুড়ি-টুড়ি খান, তারপর পড়ব। মেয়েটার একটা নিজস্ব হাসি আছে। সেটা যখন হাসে তখন দুনিয়া উলটপালট করে দেয়। মনীষ ঘরে এসে বসে নিজের ভবিষ্যতের একটা প্ল্যান করতে লাগলো। প্ল্যান অবশ্য করা গেল না, হিজিবিজি হয়ে যেতে লাগলো। ভবিষ্যৎ বড় অন্ধকার, অনিশ্চিত। দৈবক্রমে কিছু ঘটে না গেলে অন্যরকম কিছু হবে না। 8 ঘন্টা বাদে মনু সসংকোচে পড়তে এলো। একটু সেজেই এসেছে, গরিবের ঘরে যতটা সাজা যায়। শাড়ি কাচা, চুল আঁচড়ানো এবং বেনিতে বাঁধা। চোখে একটু কাজল, কপালে টিপ, সামান্য সস্তা পাউডারের প্রলেপ রয়েছে মুখে। এটুকুই। তবু নজরে পড়ে এবং মনীষ খুশি হয়। মনুর এই সাজটুকু মনীষকে লক্ষ্য করেই। এই মেয়েটিকে পড়াতে পড়াতে মনীষ এমন একটা আনন্দ পায় যা আর কখনো কোনো কাজে পায়নি। এই অসহায় গরিব মেধাবী মেয়েটিকে যদি সে কৃতিত্বের সঙ্গে কলেজের বেড়া পার করে দিতে পারে তাহলে সে ভীষণ খুশি হবে। সেটা হবে মেয়েটিকে নতুন করে সৃষ্টি করার মতো। মনু পড়াশোনা পছন্দ করে বটে, কিন্তু কথা বলাও তার ভীষণ পছন্দ।
পড়ার বাইরেও কত কি আছে তার জানার। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে বলুন তো? মা বাবা আর কে? খুব বেশি কেউ নেই, মা বাবা আর আমার এক বোন। তার বিয়ে হয়নি? না। কত বয়স? তোমার চেয়ে কিছু বড়। আপনি সত্যিকারের কি করেন বলুন তো? লোকে বলে আপনার নাকি মূর্তি চুরির ব্যবসা। সত্যি? মনীষের মুখটা একটু ম্লান হয়ে যায়। তবু সে জোর করে হেসে বলে, কে বলেছে বলো তো? সবাই বলে। চরণগঙ্গার হালদারদের ১০ মহাবিদ্যা মূর্তিগুলো নাকি আপনিই নিয়েছেন? তা নিয়েছি, তবে চুরি বলা যায় না। ছোট হালদারের কাছ থেকে কিনে নিয়েছিলাম। কিন্তু অন্য তরফরা তো তা জানে না। তাছাড়া ১৫০ বছর ধরে পুজো হয়ে আসছে জাগ্রত বিগ্রহ। মনীষ আবার হাসল। আমাদের দেশের লোক মূর্তির মূল্য বোঝে না। ফুল জল দিয়ে মূর্তিগুলোর ১২টা বাজাচ্ছিল। আমি একজন কালেক্টরকে দিয়েছি, সে যত্নে রাখবে। কিন্তু কাজটা তো খারাপ। মনীষ একটু গম্ভীর গলায় বলে, সেই জন্যই আমার উপর তোমার ঘেন্না হয়, তাই তো? মনু অবাক। ঘেন্না? ঘেন্না হবে কেন? তবে ভারী রাগ হয়। রাগ হয়? আমি চোর বলে? মনু মাথা নেড়ে বলে, দাম দিয়ে কেনেন, আপনাকে চোর বলতে যাব কেন? লোকে বলে তাই বললাম। আমার ভয় ভগবান আপনাকে যদি শাপ দেন। মনীষ হেসে বলল, ভগবান শাপ দেবেন না, বরং আশীর্বাদ করবেন। মূর্তিগুলো যারা অবহেলায় আর অতি ভক্তিতে নষ্ট করছে, তাদেরই শাপ দেওয়া ভগবানের উচিত। আমার কেন জানি মনে হচ্ছে, এই যে আপনাকে একটা চোরে এসে মারলো, এও ভগবানের শাস্তি। কথাটা মন্দ বলনি তো, আমি ভেবে দেখব। যদি ধরুন আপনার মনে হয় যে আমি ঠিক কথাই বলেছি, তাহলে কি করবেন? তাহলে এই ব্যবসা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে তোমার সেই বটকেষ্ট মাস্টারের মতো ছেলে পড়ানোর চাকরি নেব। গায়েগঞ্জে জুটেও যাবে চাকরি। মনু একটু ঝেঁঝে উঠে বলে, তার নাম মোটেও বটকেষ্ট নয়, শচীন বাবু। ওই হলো। মনু হেসে ফেলে বলল, শচীন যে কি করে বটকেষ্ট হয়ে গেল সেটা তো বুঝলাম না। আপনার মেমোরি তো ভালো নয়। লোকটাকে বটকেষ্ট ভাবতেই আমার ইচ্ছে করে। আচ্ছা বাপু, না হয় তার নতুন একটা নাম দেওয়া গেল, বটকেষ্ট। বাঁচালে। কেন বলুন তো? তোমার খাতিরে শচীনবাবুকে যতক্ষণ না হেলাফেলার বটকেষ্ট বানানো যাচ্ছিল, ততক্ষণ অবধি তোমার ঘাট থেকে ভূতটা নামতে চাইছিল না। এবার নামবে। মনু হি হি করে খানিকক্ষণ হাসল। সেই হাসি নিজস্ব হাসি। তারপর বলল, যা সব পাগুলে হাসির কথা আপনার মাথায় আসে। শচীন ভারী খুশি হলো। এই সূক্ষ্ম মারপ্যাচের রসিকতা যে এই গেঁয়ো মেয়েটা ধরতে পেরেছে, এটা যেন মস্ত কৃতিত্ব। আচ্ছা, আপনাকে কি মাস্টারমশাই বলে ডাকতে হবে? কেন বলো তো? মাস্টারমশাই বলে না ডাকলে যে আমার পড়ায় মন বসবে না। বটকেষ্টকে তাই ডাকতে তুমি? মনু হাসি মুখে মাথা নেড়ে বলল, তাই ডাকতুম। মাথা নাড়ল বলে কানে দুটো রিং ঝিকমিক করে উঠল। কই, গতকাল তো মনীষ ওর কানে এরকম ঝকমকে রিং দেখেনি। ভারী ভালো দেখাচ্ছে। মনীষ না বলে পারল না। তুমি কানে গয়না পরেছ নাকি? মনু ভারী অহংকারী মুখ করে মাথা নিচু করে বলল, বাব্বা, আপনি কত কি লক্ষ্য করেন, মেয়েদের গয়নাও? মনীষ অন্যমনস্ক হয়ে বলল, আমি যে মূর্তি চোর, কোথায় কি আছে না আছে, কি ছিল কি নেই, এইসব লক্ষ্য করতে করতে চোখ দুটোই কেমন চোরের মতো হয়ে উঠেছে। সব কেবল চোখে পড়ে যায়। মনু হেসে বলল, ভালোই তো। তবে চোরের চোখ বলছেন কেন? চোরের যেমন চোখ থাকে, পুলিশেরও থাকে। আমি তো চোরই, তুমি না একটু আগে বললে? মনু আবার তার নতুন রিং ঝিকমিকিয়ে মাথা নাড়ে। লোকে বলে তাই বলেছি। কম বেশি আমরা সবাই চোর। তুমি বললে ঠিক বলতে। এইবার বইপত্র খোলো। আজ কেন যেন পড়তে ইচ্ছে করছে না। কেন? আজ পাড়া বেড়াতে ইচ্ছে করছে, বলেই মনু মুখ লুকোলো। রোজ তো পাড়া বেড়াও। সত্যি কথা বলবো? বলো। বাবা বউবাজারের নামি দোকান থেকে রিং দুটো কাল কিনে এনেছে। খাঁটি সোনার রিং, 4 আনা সোনা।
ভারী অহংকার ফুটল মনুর মুখে। ফুটবারই কথা, যাদের হাঁড়ি চড়ে না তাদের কানে হঠাৎ 4 আনা শোনা উঠলে হতেই পারে। মনীষ হেসে বলল, দুল দেখাতে বেরোবে বুঝি? মনু মুখ লুকিয়ে খুব হাসল। তাহলে যাও, আজ দুল আর তোমার বাবার অনারের ছুটি। মনু বই খাতা গুছিয়ে নিল, কিন্তু টপ করে চলে গেল না, বসে রইল। তারপর ধীর গাঢ় গলায় বলল, বাবা একটা খুব ভালো চাকরি করে তো, সবে চাকরিটা পেয়েছে, পরে আরো উন্নতি হবে। আমি খুব পয়মন্ত বলে চাকরির প্রথম টাকা থেকে জমিয়ে এই দুল কিনে এনেছে। শুধু তোমার জন্যই আনলেন? তা কেন, সবার জন্যই কিছু না কিছু এনেছে, শাড়ি, জামা, প্যান্ট, কত কি। মনীষ এ কথায় খুশি হলো। কারো উন্নতির খবর পেলে সে খুশিই হয়। মানুষের পরাজয়, গ্লানি, দারিদ্র, আনন্দহীনতার খবর সে পছন্দ করে না। সে একটা সিগারেট ধরিয়ে বলল, খুব ভালো। বসে একটু গল্প করবো আপনার সঙ্গে? পড়বো না কিন্তু। এই যে পাড়া বেড়াতে যাবে বললে। মনু তার নতুন দুল ঝিকিয়ে চুলের ঝাপটা খেলিয়ে ভারী সুন্দর একখানা অসহায় মুখ করে বলল, যেই বই খাতা গুছালো অমনি ইচ্ছেটা চলে গেল। তাহলে এখন কি করবে? আড্ডা দিতে ইচ্ছে করছে। বুঝেছি, তোমার চোখে মুখে আজ ফাঁকির ঝিলিক দেখতে পাচ্ছি। বটকেষ্টর সঙ্গেও এরকম পড়া ফাঁকি দিয়ে আড্ডা দিতে নাকি? আহা, বটকেষ্ট তো আর বাড়ি এসে পড়াতো না। যা গোমরামুখ লোক, আড্ডা দেব কি? চোখের দিকেই তাকাতুম না। আচ্ছা, বটকেষ্টর ওপর আপনারা তো রাগ কেন বলুন তো? ভারী হিংসুটে হয়েছেন। রাগ কেন হবে? এত রাগ যে নামটা পর্যন্ত বদলে দিয়েছেন। বলে খুব হিহি করে হাসল। বটকেষ্ট, মাগো, কোথায় শচীনবাবু আর কোথায় বটকেষ্ট? শচীনবাবু নামটা কি তোমার খুব পছন্দ? অন্তত বটকেষ্টর চেয়ে ভালো। আর আমার নামটা কেমন? মনীষ। ও বাবা, এ তো ভীষণ শহুরে নাম। একটু মহিষ মহিষ ভাব আছে, তাই না? নামে নেই, তবে স্বভাবে আছে। আপনার ভীষণ গো। দিব্যি কথার পিঠে কথা বলে মেয়েটা, চালাক চতুর। গেঁ হলেও বুদ্ধি আর হাজির জবাব দেখে মনীষ মনে মনে ভারী খুশি হয়। শহুরে মানুষ হলে অনেক মেয়েকে হার মানাতো। মনীষের চোখে মুগ্ধতা আর বিস্ময়টা বোধহয় মনুও ধরতে পারল। তাই আর বেশিক্ষণ বসে থাকতে পারল না লজ্জায়। পুরুষের চোখের লেখা মেয়েরা টপ করে পড়তে পারে। তাই কণ্টকিত শরীরে মনু উঠে পড়ল। বলল, যাই, এবার সত্যিই পাড়া বেরিয়ে আসি। মনীষ বলল, শোনো মনু। মনু দরজার কাছে দাঁড়িয়ে ঘুরে তাকালো। কানের দুল ঝিকিয়ে উঠল। মনীষ গম্ভীর হয়ে বলল, খুব বেশি দেখানোর দরকার নেই। সোনা টোনা তোমাদের ঘরে নিরাপদ নয়। মনু যেন একটু ভয় পেল। বলল, সে তো জানি, কিন্তু। কথাটা কেন যেন শেষ হলো না, কিন্তু মনীষের সতর্কবাণী বৃথাও গেল না। সেটা সত্যি হয়ে দেখা দিল অনেক রাতে। যদু জমি বায়না করে কলকাতায় ফিরে গেল বিকেলে, আর গভীর রাতে আচমকা ক্রুদ্ধ গর্জন ও দুবদাব শব্দে ঘুম ভাঙল মনীষের। আজও কে যেন কাকে উদ্দেশ্য করে গালাগাল দিচ্ছে। সেই সঙ্গে মনুর মায়ের ক্ষীণ কান্নার সঙ্গে বিলাপের শব্দ। মনীষ লাফিয়ে উঠে দরজা খুলল, হাতে টর্চ আর লাঠি। উঠোনের ওপাশে মনুদের দরজা খোলা, ভিতরে হারিকেন জ্বলছে। লম্বা লম্বা ছায়া নড়ছে ঘরের মধ্যে। একটা পুরুষ গলা বলে উঠল, চোর আমি একা? ও শালা চোর নয়, শালা শুয়োরের বাচ্চা বালিশের মধ্যে টাকা লুকিয়ে রেখেছিল, আমি ঠিক টের পেয়েছি। বাপ হয়ে শালা ছেলেকে সিঁড়ির নিচে সারা রাত শুইয়ে রাখলো, ঘরে এত বড় তালা লাগিয়ে। কি চাকরি করে খুব জানি, অফিসের পিয়ন। তার এত টাকা আসে কোত্থেকে শুনি? সোনার দুল, বাঁধানো পলা, আংটি, সাজের জিনিস, শাড়ি, ইয়ার কি পেয়েছ? আমার কাছে ন্যাকড়াবাজি? আবে এই শালি, খোল দুল, নইলে কান ছিঁড়ে ফেলবো। মনুর মা কোঁকিয়ে উঠল, আমারও মরণ হয় না। ও মনু, দে খুলে দুল জোড়া। ও খুনে ডাকাত, দেখছিস না চোখ মুখ ভালো নয়। আর টাকা? টাকা কোথায়, শিগগির বের করো। ওই খানকির ছেলে আজ জমি বায়না করে গেছে, সব জানি। আমার সময় নেই কিন্তু মা, দেরি করলে ঘরে আগুন দিয়ে দিব। মনীষ আচমকাই দেখতে পায় অন্ধকারে উঠোনের এক কোণে কচু গাছের পাশে দুটো লোক দাঁড়িয়ে।
মনেশ টর্চটা মারতেই দুজনের হাতেই মস্ত দুটো চপার ঝিকিয়ে উঠল। পিছনেই মস্ত মস্ত পাতার কচুবন। টর্চ জ্বালতেই দুজনে পাতার আড়ালে সরে গেল, কিন্তু পালালো না। একজন চাপা গর্জন করে বলল, বাতিটা নেবান। মনীষ বাতিটা নেবালো, তবে ওদের কথায় নয়, নিজের প্রয়োজনে। দুজনের একজনকে সে চিনতে পেরেছে। এই সেই চোর যে তার তাঁবুতে ঢুকে মূর্তিগুলো চুরি করে আর তাকে মেরে আধমরা করে রেখে যায়। তাহলে এরাই হরিহরের দল। আর ও ঘরে যে তড়পাচ্ছে সেই ঝন্টু। ঝন্টুকে নিয়ে মাথা ঘামালো না মনীষ। তার এখন ধ্যান জ্ঞান ওই লোকটা। ওই লোকটা তাকে সর্বশান্ত করেছে, তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছে। অগ্রপশ্চাৎ বিবেচনা মনীষের কোনো দিনই নেই। থাকলে তার জীবনটা অন্যরকম হতো। সে উঠোনে নেমে 2 লাফে গিয়ে পড়ল কচুবনে। হাতের উদ্যত লাঠিটা দিয়ে এলো পাথাড়ি মারতে লাগলো দুটো লোককে লক্ষ্য করে। লোক দুটো অপ্রস্তুত ছিল, বোধহয় ভাবেনি যে মনীষের মতো আহত বিছানায় শোয়া লোক এই কাণ্ড করতে পারে। একটা লোক মাথায় লাঠির চোট খেয়ে পড়ে গেল, কিন্তু অন্যটা দৌড়তে লাগলো। পিছনে মনীষ। যে পালাচ্ছে সেই যে চোর তাতে ভুল নেই। তার গলায় একটা গামছা মাফলারের মতো করে পেঁচানো, নিম্নাঙ্গে লুঙ্গি, গায়ে কালো একটা সোয়েটার বা গেঞ্জি গোছের। লোকটা দৌড়য় পালাতে, মনীষ দৌড়য় শোধ তুলতে। এমন দৌড় মনীষ জীবনে দৌড়ায়নি। কাল তার কাফ মাসলে ব্যথা হবে, হয়তো ঝাঁকুনিতে শুকিয়ে আসা ক্ষত দুনিয়ে উঠবে, কিন্তু সে পরের কথা পরে। মনীষ শিকারী কুকুরের মতো ছুটতে লাগলো। চোর একটু বয়স্ক মানুষ, তার উপর লুঙ্গিটাও তার পক্ষে মস্ত বাঁধা। ছুটে পালাতে হবে এমন কথা তো ছিল না। পুরনো শিব মন্দির বরাবর পৌঁছাতে পারলে লোকটা নিশ্চিন্ত। তারপরে চারদিকে রাস্তা, তার মধ্যে একটা সেঁধিয়েছে শেওড়া জঙ্গলে। ওখানে বাঘ পর্যন্ত খুঁজে পায় না কাউকে, কিন্তু অত দূর পৌঁছতে পারা যায় না। তার আগেই মনীষ বিভীষণ বেগে এসে পড়েছে। লোকটা অগত্যা চপার হাতে ঘুরে দাঁড়ালো, বলল, মেরে দেবো শালা। মনীষ আর সেই স্তরে নেই যে এই আওয়াজে ভয় খাবে। সে লাঠিটা আড়াআড়ি করে কোমর সমান চালিয়ে দিল। লোকটা চপার তুলেছিল, তার আগেই হাঁটুর কাছে লাগলো লাঠিটা। লোকটা অভিজ্ঞ, পাকা। চপারটাকে বল্লমের মতো ছুড়ে দিল মনীষের দিকে। মনীষ এক বিন্দুও ছড়ল না। চপারটা কাঁধ বরাবর একটা ফালা দিয়ে বেরিয়ে গেল সাঁ করে। ফিনকি দিয়ে রক্ত নামছে বুক ভিজিয়ে, কিন্তু কে করছে রক্তের পরোয়া। অনেক গেছে, না হয় আরো 2-4 লিটার যাবে। মনীষ গামছাটা ধরে ফেলল, তারপর এক টানে পেড়ে ফেলল লোকটাকে মাটির ওপর। হরিহর মনীষের মতো আড়ে দিঘে জোয়ান নয়, বয়সটাও তার বৈরী। তার ওপর হাঁপাচ্ছে। বুকে মনীষের হাঁটুর চাপ চেপে বসেছে লোহার মতো। বল শালা, তুই কে? ছেড়ে দাও, ভালো হবে না, এই গায়ে কবর হয়ে যাবে। সেটা একা আমার হবে না, তোরও হবে শুয়োরের বাচ্চা। বল তুই কে? তোর বাপ। বলে চিত অবস্থাতেই পা তুলে এনে মনীষের গলায় পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে। মনীষের টর্চটা এই সময় কাজে লাগলো। পটাপট 2বার টর্চটা তুলে মুখের উপর বসিয়ে দিল সে। কাঁচ ভাঙলো, সেই সঙ্গে বোধহয় লোকটার নাকও। বাপ রে বলে কাতরাতে লাগলো। টর্চ ফেলে মনীষ 2 হাতে প্রায় পিস্টনের মতো ঘুষি মারতে লাগলো লোকটাকে। অনুভব করলো লোকটা নেতিয়ে পড়েছে। গামছা ধরেই সে টেনে তুলল লোকটাকে। চল শালা। ঘুম ভাঙা 2-4টে লোক দরজা না খুলে জানালা বা ফোকর দিয়ে লক্ষ্য করছিল ঘটনাটা। বেরোয়নি, তবু শাসন তার চাতালে হারিকেন নিয়ে দাঁড়িয়ে। মহাশয়, এ কি? এই সেই চোর শাসনবাবু? হইতে পারে, কিন্তু মহাশয়, এই শরীরে আপনার কাণ্ড করা উচিত হয় নাই। ঠিকই করেছি, এরা যদুর বাড়িতে হামলা করছে। কিসের হামলা মহাশয়? আমার সঙ্গে আসুন, দেখবেন। কিন্তু ইহাকে লইয়া কি করিবেন? লোকটি এই গ্রামেরই বাসিন্দা, ইহার দলবল আছে। আমি একে পুঁতব, যেখানে পুঁতব সেখানে গাছ হবে। সেই গাছের ছায়ায় বসলে আমার শরীর জুড়বে। শাসন মাথা নেড়ে বলল, ইহা অবিমৃষ্যকারিতা হইতেছে। আমি আগেই বলিয়াছি মহাশয়, আইন স্বহস্তে লইবেন না, তাহাতে বিপদ আছে। মনের শাসনকে দেখিয়েই অর্ধ অচেতন হরিহরকে একটা লাথি মেরে বলল, আমিই আইন, আমি একে পুঁতে ফেলব, তারপর মরলেও দুঃখ নেই। শাসন আর কিছু বলল না, তবে সঙ্গে এলো। যদুর বাড়িতে তখন তুমুল চেঁচামেচি হচ্ছে।
ঝন্টু আবিষ্কার করেছে তার এক সাগরেদ কচুবনে পড়ে আছে, অন্যজন হাওয়া। কে এ কাজ করেছে রে? দাওয়ায় কেউ নেই, মনুদের ঘর বন্ধ। ভিতর থেকে ভয়ার্ত মেয়ে গলার কান্নার আওয়াজ আসছে। ঝন্টু উঠোনে দাঁড়িয়ে, তার পায়ের কাছে আহত সাকরেদ মাথায় হাত চেপে বসা। হারিকেন হাতে আগে শাসন, পেছনে গামছায় বাঁধা হরিহরকে টানতে টানতে মনীষ উঠোনে ঢুকতেই ঝন্টু চুপ মেরে গেল। দৃশ্যটা তার স্বপ্নেরও অতীত। বাইরে থেকে আসা একটা ভেরুয়া লোক এই গায়ের মেজ মাস্তানকে এরকম হেনস্থা করতে পারে তা তার বিশ্বাসই হলো না। তবে সে একটা লাফ দিয়ে উঠল। বাকিটা শেষ হলো না। মনীষ চাষার মতোই লাথি কষালো পেটে, একদম খুনিয়া লাথি। তলপেটে বসলে মরারই কথা। শাসন হারিকেন রেখে শক্ত হাতে মনীষের কবজি চেপে ধরল। মহাশয়, খুনের দায়ে পড়িবেন যে। তাতে আমার ভয় নেই, 3টে খুনের জন্য একটাই তো ফাঁসি, আমি রাজি। আপনি নিজেও আহত, স্কন্ধ হইতে অবিরাম রক্তপাত হইতেছে। এইসব নরপিশাচের সহিত পাল্লা দেওয়া বড় বিপজ্জনক। আমি তো বিপদের জন্য রাজি। দরজা খুলে মনু আর তার মা বেরিয়ে এলো, পেছনে মন্টু আর পল্টু। মনুই হরিণীর পায়ে নেমে এলো। কি হয়েছে আপনার? এই কথায় মনীষ দুনিয়া ভুলে গেল। তার আশেপাশে 3টে লাশ, তবু মনুর সেদিকে দৃষ্টি নেই। সে মনীষের রক্ত সর্বাগ্রে দেখেছে। মনীষ হরিহরকে ছেড়ে দিতেই লোকটা উঠোনে শুয়ে পড়ে গঙ্গাতে লাগলো। মনীষ বলল, চোর ধরেছি। মনু আতঙ্কিত চোখে মনীষের দিকে চেয়ে বলল, ভালো কাজ করেননি শাসনবাবু, ওকে স্টেশনে তুলে দিয়ে আসবেন একটু, ভোরের ট্রেনেই চলে যান আপনি। কেন মনু? এরা এবার আপনাকে মেরে ফেলবে, এদের আপনি চেনেন না। মনীষ ক্লান্ত স্বরে বলল, সে যা হয় হবে। আপনি বারান্দার সিঁড়িতে বসুন, ওষুধ ব্যান্ডেজ সব আছে, আমি ড্রেস করিয়ে দিই। ইস, অনেকটা কেটে গেছে। ঝন্টুকে কিন্তু আমিই মেরেছি। বেশ করেছেন। ও মায়ের গায়েও হাত তুলেছিল। অসুস্থ, রুগ্ন, ফ্যাকাশে, দুর্বল কুসুম বারান্দায় মাথায় হাত দিয়ে উবু হয়ে বসে ক্ষীণ স্বরে কাঁদছে। পাড়ার 2-4 জন ভীরু পায়ে এসে দাঁড়াচ্ছে চারিদিকে। কথাবার্তার শব্দ বিশেষ নেই। ব্যাপারটা কি ঘটলো, ভালো না মন্দ, তা আঁচ করার চেষ্টা করছে সবাই। হুট করে কিছু বললে কি কথার কি মানে দাঁড়াবে, কার পক্ষ নেওয়া হবে তা আগে থেকে ঠিক করে নেওয়া দরকার। ব্যাপারটার মধ্যে পলিটিক্স আছে কিনা তাই বা কে জানে। মনু ঘর থেকে ওষুধ আর ব্যান্ডেজ এনে মনীষের পাশে বসে বলল, আমাদের বাড়ির মতো অশান্তি আর কোথাও নেই জানেন। আমার একটুও ভালো লাগে না এখানে, শুধু মার মুখ চেয়ে থাকতে হয়। না হলে কোথায় যেতে? কি জানি, যেদিকে 2 চোখ যায় চলে যেতাম। এবার বাবাকে চিঠি লিখব, কলকাতায় বাসা ভাড়া করে যেন আমাদের নিয়ে যায়। শাসন আর মন্টু হরিহর আর ঝন্টুকে তুলে বসিয়েছে। দুজনেই কাতরাচ্ছে। ঝন্টুর কাতরানির মধ্যেও ছিটেগুটির মতো গালাগালি শোনা যাচ্ছিল। হরিহরের কথা বলার মতো অবস্থা নয়। রাগের চোটে মারটা কি একটু বেশি হয়ে গেছে? হোক গে, এরা যখন উল্টে তাকে মারবে তখন হিসেবটা করবে কে? হরিহর যখন তাকে মেরেছিল তখনই বা কে হিসেব করেছিল? তবে ঝন্টুকে মারাটা কতখানি যুক্তিযুক্ত হলো সেটা বুঝতে পারছে না মনীষ। সে এদের নুন খেয়েছে, সেবা যত্ন নিয়েছে। সে অতিথি এবং আশ্রিত হয়ে এ বাড়ির ছেলেকে মেরে কি অকৃতজ্ঞতার পরিচয় দিল? মনুর অভ্যাস নেই, তবু সাধ্যমতো ব্যান্ডেজ বাঁধল সে। মনীষ এত বেশি মানসিক উত্তেজনায় ছিল যে ড্রেসিং করার সময় কোনো ব্যথাই পেল না। মনু বলল, এবার উঠুন। হরিহরের দল খবর পেলেই এসে ধরবে আপনাকে। এতক্ষণে ধরারও কথা, তবে কোথাও ডাকাতি করতে গেছে বোধহয়। এই বেলা আপনি চলে যান। মনীষ মাথা নাড়ল। না মনু, আমি আমার চুরি যাওয়া জিনিস ফেরত চাই। চুরির জিনিস কেউ কি কখনো ফেরত পায়? কবে বেচে দিয়েছে, জিনিস তো গেছেই, এখানে থাকলে প্রাণটাও যাবে। শাসন কাছে এসে নিঃশব্দে দাঁড়ালো। মহাশয়, কিরূপ বোধ করিতেছেন? ভালো, আমার তেমন কিছু হয়নি। তাহা হইলে আর সময় নষ্ট করিবেন না। মন্টু একটি সাইকেল জোগাড় করিয়া আনিবে, আপনি স্থান ত্যাগ করুন। চোরদের ব্যবস্থা কি হবে? শাসন মাথা নেড়ে বলল, ব্যবস্থা কিছুই হইবে না। এই সকল স্থানে ব্যবস্থা বড় একটা হয়ও না। এই সকল লইয়া মনে মনে বিব্রত হইবেন না। আপনি যে বীরত্বের কাজ করিয়াছেন তাহা লোকে ভালো চক্ষে দেখিবেন না। ইহারা বহিরাগতের স্পর্ধা সহ্য করিতে পারে না।
তাহলে আমি যে মার খেলাম, আমার সর্বস্ব যে চুরি গেল, তার কোনো বিহিত হবে না? চোরকে ধরেছি বলে সেই অপরাধে পালাতে হবে? মহাশয়, ভাবিয়া দেখিলে আপনিও তো তস্করি। কে কাহার দণ্ডবিধান করিবে? যাহারা চোরকে ধরিবে সেই পুলিশও হরে দরে কাশ্যপ গোত্র। মনু পাশেই বসেছিল, খুব নরম গলায় বলল, কিছুদিন কলকাতায় গিয়ে থাকলে এরা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। মনীষ একটু চুপ করে রইল। তার মাথাও ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল। সে বুঝতে পারছিল হঠাৎ রাগের মাথায় যে কাজটা করে বসেছে সে কাজটা সত্যিই বিপজ্জনক। গ্রাগঞ্জে ঘুরে তার অভিজ্ঞতা তো কম হয়নি। সুতরাং মনু আর শাসন যে পরামর্শ দিচ্ছে তা উপেক্ষা করার মতো নয়। মনীষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাই হবে। মনু মৃদুস্বরে বলল, আমি কথা দিচ্ছি পড়ব, নিজে নিজে পড়ব, বটকেষ্টর কথা একবারও ভাবব না। মনীষ এ কথায় এত দুঃখেও হেসে ফেলল। তাহলে কার কথা ভাববে? মনু অকপটে বলল, আপনার কথা। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস চুরি এর ৩য় পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। এই উপন্যাসটির পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।